জৈব যৌগের শ্রেণী বিভাগ দিয়ে আমরা এই লেকচারটা শুরু করতেছি। আমাদের জৈব যৌগগুলো কি ধরনের হইতে পারে ভাই, আগে তাহলে আমাদের জৈব যৌগটা চেনা উচিত। আমরা চিনি আমাদের জৈব যৌগ হতে পারে হাইড্রোকার্বন, তাহলে জৈব যৌগ বলা হয় হাইড্রোকার্বন। ভাই হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন আছে এমন যৌগ, যেমন আমরা চিনি ভাইয়া মিথেন। মিথেন আমাদের একটা জৈব যৌগ। দেখো হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন আছে। এখন যদি আমি এই মিথেনের সাথে আমি যদি এখন আমাদের ক্লোরিনের বিক্রিয়া করি, দেখো তো কি হয় ভাইয়া, মিথেনের সাথে ক্লোরিন ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে একটা করে হাইড্রোজেন এখান থেকেও বের করে দেয়। এখানে কি হয়, একটা করে হাইড্রোজেন বের হয় আর একটা করে ক্লোরিন এখানে অ্যাড হয়। তাহলে এটা কি হলো, CH4 ছিল, এখন একটা হাইড্রোজেন বের হলে এটা কি হলো, CH3, আর একটা ক্লোরিন যদি ঢুকে তাহলে এটা হয় CH3Cl। দেখো ভাইয়া কি কাহিনী হইলো, এই যে মিথেন এটা কিন্তু ছিল আমাদের কি বলতো, হাইড্রোকার্বন। ভালো করে বুঝো, এটা কিন্তু আমাদের হাইড্রোকার্বন ছিল, হাইড্রোকার্বন। আর এই যে যৌগটা তুমি হাইড্রোজেন এখান থেকে বের করে এই পরের যৌগে কি করলা, একটা ক্লোরিন ঢুকাইলা, এইটাকে কিন্তু তুমি ডিরেক্ট হাইড্রোকার্বন বলতে পারবা না, এটাকে বলবা হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতক, দ্যাটস মিন তুমি মনে রাখবা যখন আমার যৌগ থেকে হাইড্রোজেন বের করে আমরা অন্য কাউকে ইনপুট দিই সেটা হাইড্রোকার্বনের জাতক, আর আমার যৌগের মধ্যে যখন কার্বন এবং হাইড্রোজেন থাকে সেটাকে হাইড্রোকার্বন বলি। এবং এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক উভয়কেই একত্রে জৈব যৌগ বলা হয়। তাহলে এই যে কন্ডিশন থেকে তোমরা কি বুঝলা আমার জৈব যৌগের মধ্যে কার্বন মাস্ট থাকা লাগবে, হাইড্রোজেন থাকা লাগবে কি লাগবে না এটা ম্যাটার খুব একটা করে না। হাইড্রোজেন সচরাচর খুব একটা থাকে, তবে আমার জৈব যৌগ হতে গেলে, এই জৈব যৌগ হতে গেলে কার্বন মাস্ট, এটা মাথায় রাখবা, কার্বন মাস্ট। হাইড্রোজেন থাকলেও সেটা হাইড্রোকার্বন, হাইড্রোজেন না থাকলে সেটা কি, হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতকের মধ্যে এখানে হয়তো হাইড্রোজেন আছে, পরের ধাপে তৈরি হবে হচ্ছে CH2Cl2, আরেকবার ক্লোরিন দিলে এখানে পরের ধাপে তৈরি হবে CH3Cl3, আরেকবার ক্লোরিন দিলে এখানে পরের ধাপে তৈরি হবে CCl4। তাহলে আলটিমেটলি তুমি বুঝলা যে ভাইয়া লাস্ট ধাপে কিন্তু কোনো হাইড্রোজেনই থাকলো না, তাই এটাকে আমরা হাইড্রোকার্বনের জাতক বলবো। এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া কার্বন টেট্রাক্লোরাইড। ভালো করে লিখে রাখো, এই যৌগগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ এটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। এগুলো কি হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, কার্বন টেট্রাক্লোরাইড। আর এই যৌগটার নাম CHCl3, এই যৌগটার নাম সবাই জানো ক্লোরোফর্ম। ঠিক আছে, ক্লোরোফর্ম কিন্তু আমাদের অজ্ঞান করে ফেলতে পারে এবং শরীরের বেশ ক্ষতি করে ক্লোরোফর্ম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। তাহলে আমরা দেখো জৈব যৌগ চিনে ফেললাম, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে জৈব যৌগ বলে। হাইড্রোজেন বিহীন একটা জৈব যৌগের নাম পড়ে ফেলছি, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। এছাড়াও হাইড্রোজেন বিহীন আরো কিছু জৈব যৌগ আছে, একটা হচ্ছে CCl4 অলরেডি পড়াই ফেলছি, আর একটা হচ্ছে CCl3NO2। ভাইয়া এটা স্পেশালি এটা একটু নামটা লিখো, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এটার নাম কি ভাইয়া, ক্লোরোপিক্রিন। কেন এত লেখাচ্ছেন, কারণ এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। ক্লোরোপিক্রিন, বা এটাকে আবার নাম এটাকে কাঁদুনে গ্যাস, কাঁদুনে গ্যাস, কাঁদুনে গ্যাস, অথবা এটাকে বলা হয় ভাইয়া টিয়ার গ্যাস, টিয়ার গ্যাস। সো ওই যে পুলিশ মিছিল টিছিলে যেই গ্যাসগুলো ছুঁড়ে মারে, চোখে কেমন জ্বালা পোড়া করে না, সেই গ্যাসটা হচ্ছে CCl3NO2। এখানেও কোনো হাইড্রোজেন নাই। এরপরে যদি আসি, আমাদের আরো কিছু গ্যাস আছে, COCl2, ফসজিন গ্যাস। এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। এই যে ফসজিন গ্যাস, এই ফসজিন গ্যাস ক্লোরোফর্ম শনাক্তকরণের সময় আমাদের এই গ্যাসটা উৎপন্ন হয়, COCl2। এই গ্যাসটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। তো এইগুলো একটু লিখে রাখো, একদমই বেসিক ছিল, খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে আশা করি। এবার আসো আমাদের, তাইলে জৈব যৌগ যখন আমরা চিনে ফেলছি, জৈব যৌগের শ্রেণী বিভাগে এখন আমরা ঢুকতেই পারি। জৈব যৌগের শ্রেণী বিভাগ পড়বো আমরা এখন। জৈব যৌগ দুই ধরনের আমরা বেসিক্যালি পড়বো, একটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। সো অ্যারোমা নাম থেকেই মনে হচ্ছে সুগন্ধ, হ্যাঁ প্রথম দিকে সুগন্ধ নাম থেকেই অ্যারোমেটিক নামটা আসছে। সো আর অ্যালিফেটিক হচ্ছে চর্বি। গ্রিক শব্দ অ্যালিফার, অ্যালিফার শব্দের অর্থ চর্বি, চর্বি থেকে অ্যালিফেটিকটা আসছে। সো আমরা আবারও অ্যালিফেটিক যৌগকে দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটাকে আমরা বলতেছি বদ্ধ শিকল। একটাকে কি বলতেছি ভাইয়া, মুক্ত শিকল, আর একটাকে বলতেছি ভাইয়া বদ্ধ শিকল। একটাকে বলতেছি মুক্ত শিকল আর একটাকে বলতেছি বদ্ধ শিকল। সো মুক্ত শিকল যে যৌগগুলো, এগুলোকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। সো আমরা আগে অ্যালিফেটিক থেকে মুক্ত শিকল, মুক্ত শিকল থেকে সম্পৃক্ত অসম্পৃক্ত, এই জায়গাটা একটু আগে মনে রাখি। দেখো ভাইয়া, অ্যালিফেটিক যৌগগুলো হচ্ছে অ্যারোমেটিকের মতো না, অ্যারোমেটিকের বৈশিষ্ট্য পড়লে বুঝে যাবা।
আর মুক্ত শিকল বদ্ধ শিকল ব্যাপারটা কি? মুক্ত শিকল মানে আমি যদি এখন তোমাকে একটা যৌগ লিখে দিই CH3 CH2 CH2 CH3, এইরকম যদি একটা যৌগ দেখি 1 2 3 4 কার্বন বিশিষ্ট, যার 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন একে অপরের সাথে যুক্ত না, এই জন্য এটাকে বলা হয় মুক্ত শিকল, ঠিক আছে। এবং চিন্তা করো বদ্ধ শিকলে কি হয়? বদ্ধ শিকল মানে ধরো এই যে একটা কার্বন, 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 এই যে একটা কার্বন। দেখো এটা যদি 1 নাম্বার হয় তাহলে 2 3 4 5 1, এটা 2 3 4 5। দেখো প্রথম কার্বন 1 নাম্বার এবং শেষ কার্বন 5 নাম্বার একে অপরের সাথে কানেক্টেড মানে যুক্ত, তাই এটাকে বলা হয় বদ্ধ শিকল। সো আমরা আশা করি বুঝছি মুক্ত শিকল আর বদ্ধ শিকল জিনিসটা কি। এবার আসো মুক্ত শিকলকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। ভাইয়া সম্পৃক্ত যৌগ কি? সম্পৃক্ত মানে তোমরা জানোই এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, তার মানে এখানে যত প্রকার অ্যালকেন গুলো আছে সবাই সম্পৃক্ত, যেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং এই যে হাত দিয়ে দিবা, এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত। অসম্পৃক্ত কি? যেখানে সিঙ্গেল বাদে ডাবল বন্ড আছে, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, তার মানে হচ্ছে ভাইয়া আমাদের অ্যালকিন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। সো অ্যালকেন এবং অ্যালকাইন এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ, যেখানে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। ট্রিপল বন্ড মানে কি? একটা তো সিগমা, এই যে এটা তো সিগমা, বাট এই জিনিসটা পাই, এটা একটা পাই। তার মানে ব্যাপারটা একটু খেয়াল রাখো, সিগমা সবসময় একজনই, বাকি যারা থাকবে সবাই হচ্ছে পাই, এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। অ্যালিফেটিক যৌগের আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে বদ্ধ শিকল। দেখো একটা যৌগের অলরেডি উদাহরণ বা স্ট্রাকচার তুমি এভাবে আঁকতে পারো। সো বদ্ধ শিকলগুলো দুই ধরনের হইতে পারে, একটা কার্বোসাইক্লিক, একটা হেটারোসাইক্লিক। ভাইয়া কার্বোসাইক্লিক জিনিসটা কি? কার্বোসাইক্লিক মানে প্রতিটা কোনায় কোনায় কার্বনই থাকবে, এটাকে বলা হয় কার্বোসাইক্লিক। সো এটার আরো কিছু নাম আছে কার্বোসাইক্লিক। দেখো অর্গানিক কেমিস্ট্রি মানেই কার্বন, তাহলে কার্বন থাকবে এটাই স্বাভাবিক কোনায় কোনায়, তাই এটা কার্বোসাইক্লিকের সাথে এটার নাম বলা হয় স্বাভাবিক বা সুষম, সুষম চাকরিক, এটাকে ডাকা হয় সুষম চাকরিক, সুষম চাকরিক, ঠিক আছে, এটাকে ডাকা হয় সুষম চাকরিক। এবার যদি এই কোনায় কার্বন না থেকে এই জায়গায় ধরো একটা নাইট্রোজেন ঢুকে পড়ছে, দেখো কোনা আমার কয়টা? পাঁচটা কার্বনের একটা কোনায় ঢুকে পড়ছে নাইট্রোজেন, দ্যাটস মিন এটাকে বলা হয় তখন হেটারোসাইক্লিক, বা এটা তো হচ্ছে এই কাহিনী তো আমার ঘটা উচিত ছিল না বাট হয়েছে তো, তাহলে এটাকে বলা হবে বিষম চাকরিক, ঠিক আছে, এটাকে বলা হবে বিষম চাকরিক যৌগ। সো এই যে সুষম চাকরিক, বিষম চাকরিক বা কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এটা যেমন অ্যালিফেটিকে একটা বদ্ধ শিকল আছে সেখানেও হইতে পারে, আর অ্যারোমেটিক মানেই তো বদ্ধ, অ্যারোমেটিক মানেই বদ্ধ, তাহলে অ্যালিফেটিকের বদ্ধে যদি এই দুইটা ভাগ থাকে আর অ্যারোমেটিক মানেই তো বদ্ধ, তাহলে অ্যারোমেটিকেও সেম দুইটা ভাগই আছে। এটা অ্যারোমেটিকের দুইটা ভাগ হচ্ছে কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক, অ্যারোমেটিকেরও দুইটা ভাগ আছে সেম, কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। তাহলে তো ভাইয়া আমাদের যদি এখন কোশ্চিন করে নিচের কোনটি অ্যালিফেটিক বদ্ধ শিকল, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, আমি তো প্যাচ লাগাই ফেলতে পারি, কারণ দুইজনের মধ্যেই বদ্ধ আছে, অ্যারোমেটিক মানেই বদ্ধ, আবার দুইজনের মধ্যে কার্বো হেটারো আছে, তাহলে আমাদের এখন চিনতে হবে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যালিফেটিক, ঠিক আছে। সো চলো তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। সো অ্যারোমেটিকের মধ্যে আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে দিই, কার্বোসাইক্লিকের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের যে বেনজিন রিংটা, এটা এইভাবে দিতে পারো। সো এটা হচ্ছে আমাদের বেনজিন রিং। কিভাবে থাকে ভাইয়া? এই যে কার্বন, এই যে কার্বন, এই যে প্রতি কোনায় কিছু নাই মানে অর্গানিক কেমিস্ট্রিতে প্রতি কোনায় কার্বন বসাই দিবা, কিচ্ছু বলা নাই মানে কার্বন। এখন দেখো এই কার্বনের ভাইয়া এই গোল্লা না দিয়ে আপনি কার্বন বেনজিনটা একদম আকান্ত, এই জায়গায় যদি একটা ডাবল বন্ড থাকে তারপর একটাই ডাবল বন্ড থাকবে না, আর একটাই থাকবে, এই জায়গায় থাকবে না আবার এখানে থাকবে, দ্যাট মিনস এটা এইভাবে থাকতে পারে, ঠিক আছে। সো এখন দেখো তাহলে হাইড্রোজেন কয়টা ভাইয়া? এইখানে আমার হাইড্রোজেন হচ্ছে এই কার্বনের কয়টা হাত পূর্ণ? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তাহলে এইখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এইখানে এই কার্বনের আবার কয়টা হাত পূর্ণ? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন মানে প্রতি কোনায় ভাই একটা করে হাইড্রোজেন আছে, তাহলে এই জন্যই হয়ে যায় C6H6, এটার নাম বেনজিন। এবং প্রশ্ন হচ্ছে ভাই বেনজিন কার্বোসাইক্লিক না হেটারোসাইক্লিক? ভাইয়া এটা প্রতি কোনায় কার্বন আছে তাই এটা কার্বোসাইক্লিক, ঠিক আছে। এবার আমি যদি এরকম একটা যৌগ এঁকে দিই তোমাকে, দেখো এই যৌগের প্রতি কোনায় কার্বন যদি থাকতো তাহলে এখানে আর নাইট্রোজেন দিত না, এই যৌগের নাম হচ্ছে ভাই পিরিডিন, এই যৌগের নাম হচ্ছে পিরিডিন। এই পিরিডিনকে বলা হয় ভাইয়া বিষম চাকরিক, বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক যৌগ। ভাইয়া আমি যদি কিছু যৌগ লিখি এখানে, দেখো এই যে এখানে আছে ধরো এরকম বেনজিন, তারপর এখানে তোমার বেনজিনের মতোই দেখতে, জাস্ট এখানে নাইট্রোজেন দিলাম। সো এই যৌগটার নাম ভাইয়া তোমরা জানাবা। তারপর যদি আমাদের এরকম কোনো যৌগ থাকে,
তারপর আমাদের যদি এরকম কোনো যৌগ থাকে, প্রথমটার নাম হচ্ছে আমার বেনজিন, পরেরটার নাম হচ্ছে আমার পিরিডিন, তারপরে হচ্ছে ফিউরান, তারপরে হচ্ছে থায়োফিন। সো এইগুলো খুব উদাহরণে আসে এবং মনে রাখবে এরা প্রত্যেকেই হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এরা প্রত্যেকেই হচ্ছে ভাইয়া আমাদের অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগ হতে যাওয়ার জন্য তার কিছু বৈশিষ্ট্য হচ্ছে মিলানো লাগছে। 1 নাম্বার, এদেরকে বদ্ধ হইতে হবে। দেখো সবাই দেখতে বদ্ধ স্ট্রাকচার, মানে কি চাকতিক, বদ্ধ বা চাকতিক, ঠিক আছে। 2 নাম্বার, এদেরকে হচ্ছে সমতলীয় হতে হবে। সমতলীয় জিনিসটা আসলে বোঝায় আমাদের সংকরায়ন, sp2 সংকরায়ন আসলে এখানে ওরা শো করবে। 3 নাম্বার বিষয় হচ্ছে এখানে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। দেখো একান্তর দ্বিবন্ধন মানে কি, একটা দ্বিবন্ধন থাকবে, তারপর একটা সিঙ্গেল বন্ড থাকবে, আবার একটা দ্বিবন্ধন থাকবে। এক আন্তর মানে একটা অন্তর একটা দ্বিবন্ধন থাকবে। অথবা এই জায়গায় আরো কিছু কাহিনী হইতে পারে, একটু পরে বুঝবা। আর 4 নাম্বার, এদের হাকেল তত্ত্ব মানতে হবে, হাকেল তত্ত্ব মানতে হবে। হাকেল তত্ত্ব জিনিসটা বুঝায় আমাদের যে আমাদের যে অ্যারোমেটিক যৌগগুলো আছে, অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। কেমন পাই ইলেকট্রন? সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। এবং এখানে যে n এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 3 4, এইভাবে পূর্ণ সংখ্যা হইতে হবে। তবে এটা কখনো এরকম হইতে পারবে না 3/2 ফ্র্যাকশন হইতে পারবে না, এটা কখনো নেগেটিভ ভ্যালু হইতে পারবে না, এটা কোনো নেগেটিভ -1 এরকমও হইতে পারবে না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে আমাদের, ঠিক আছে। এখন আসো আমরা কি দেখব যে এই বৈশিষ্ট্যগুলো সবাই মানতেছে কিনা। যে বদ্ধ বা চাকতিক সবাই এটা মানছে। সমতলীয় বা sp2 সংকরায়ন, ভাইয়া দেখো প্রত্যেকের মধ্যে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকা মানে তুমি মনে রাখবে ভাই sp2 সংকরায়ন, এটা মোটামুটি সবাই দেখায়। সো এটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার দরকার নাই। একান্তর দ্বিবন্ধন জায়গাটা কি? একান্তর মানে একটা অন্তর একটা দ্বিবন্ধন। ভাই এটাই দ্বিবন্ধন আছে, এটাই নাই, এটাই আছে, এটাই নাই, এটাই আছে, হ্যাঁ মিলেছে, এটাই আছে, এটাই নাই, এটাই আছে, এটাই নাই, এটাই আছে, হ্যাঁ এটাও মিলছে, এটাই আছে, এটাই নাই। সো তারপরে আরেকটা, তাহলে এইটাই কি ভাইয়া? এই যে এখানে এই যে লোন পেয়ার না, এটা লোন পেয়ার কি বুঝাই? লোন পেয়ার একটা বন্ধনের মতোই কাজ করে। আমি তোমাকে শিখাই আসছি যে ভাইয়া লোন পেয়ার থাকা মানে কি। লোন পেয়ার, দুইটা মুক্ত ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠন করে। সো এটাকে তুমি বন্ধন আকারে কাউন্ট করবা। তার মানে এটাই আছে, এটাই নাই, আবার এটাই আছে। এই যে লোন পেয়ার আছে মানে এটাই আছে, এটাই নাই, এটাই আছে। সো এটাও মানছে। আবার এখানেও সেম কাহিনী, এখানেও আমাদের সেম কাহিনী। সো তার মানে এই একান্তর দ্বিবন্ধনের কনসেপ্টও তারা মানছে। এবার দেখো যে হাকেল তত্ত্ব মানছে কিনা। হাকেল তত্ত্ব হচ্ছে ভাইয়া এখানে পাই বন্ধন আছে কয়টা? 3টা। তাহলে হাকেল তত্ত্ব অনুযায়ী বেনজিনে আমরা 4n+2 সমান কয়টা ইলেকট্রন? 3টা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন। 4n+2 সমান 6 বসাবো, তাহলে এখান থেকে n এর ভ্যালু তুমি পাবা 1। পিরিডিনেও সেম, 4n+2 সমান দেখো তো 1 2 3টা পাই বন্ধন, তাহলে এখানেও তুমি 4n+2 সমান 6, n সমান 1। দেখো n সমান 1, n সমান হ্যাঁ 1 তো পূর্ণ সংখ্যা হইলে সেটা হাকেল তত্ত্ব মানছে। এবার ফিউরানে আসো, তুমি কত বসাবা? 4n+2 সমান এখানে বসাবা ভাইয়া 1টা 2টা পাই বন্ধন আছে, আর আরেকটা এই যে লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে আরেকটা লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে 2টা ইলেকট্রন, তাহলে 2 2 4 আর 2 এ 6, তাহলে এখানেও 6, তাহলে এখানেও n এর ভ্যালু 1। সেম গোস ফর থায়োফিন, এখানেও n এর ভ্যালু 1। তার মানে তুমি যদি লোন পেয়ার ভেতরে দেখো এটাকে তুমি কাউন্ট করবা। লোন পেয়ার যদি বাইরে দেখো, দেখো অক্সিজেনের 2 জোড়া লোন পেয়ার, একটা বাইরে আছে একটা ভেতরে আছে। বাইরেরটা আমি কাউন্ট করব না, কারণ বাইরেরটা বাইরের হিসাব, বাইরেরটা তো এই বদ্ধ অংশের মধ্যে নাই। তাহলে এরা প্রত্যেকে এই যে অ্যারোমেটিক যৌগ সেটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে নিচের কোনটি অ্যারোমেটিক কোনটি অ্যারোমেটিক নয়। এখন আমি যদি এগুলো নাম্বারিং করে দিই 1 2 3 4, তোমরা আমাকে বলো তো কোনগুলো আমার কার্বোসাইক্লিক আর কোনগুলো হেটারোসাইক্লিক? নাম্বারিং করে বলবা, 1 2 3 4, এই 4 জনের মধ্যে কোনগুলো আমার কার্বোসাইক্লিক আর কোনগুলো হেটারোসাইক্লিক? দেখো এখানে প্রতি কোনায় কার্বন আছে, তাহলে এটা হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষম চাকতিক, আর বাকি সবগুলো হচ্ছে আমার হেটারোসাইক্লিক, হেটারো বা বিষম। এই কোশ্চেনগুলোই কিন্তু আসছে, তুমি এখন কোশ্চেন সলভ করতে যাবা, আশা করি এইগুলোতে আর আটকাবা না। নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের এরকম যদি যৌগ থাকে কোনো,
সো এই তিনটা যৌগ দিয়ে যদি আমাদের বলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার দিয়ে যদি আমাদেরকে বলে নিচের কোনটি হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ, কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, তখন আমরা কিভাবে বের করব? সো এই যৌগগুলো একটু যদি আমরা খেয়াল করি, দেখো ভাইয়া এখানে কি কি ব্যাপার হয়েছে। বদ্ধ মিলছে, সমতলীয় ভাইয়া ডাবল বন্ড দেখা যাচ্ছে, ধরলাম মিলছে। একান্তর দ্বিবন্ধন দেখি তো, এখানে একটা দ্বিবন্ধন, এটাই নাই, আবার এইটাই আছে, মানে এটা অনেকটা মিললো না। আচ্ছা ঠিক আছে, একান্তর দ্বিবন্ধন মিললো না, আচ্ছা এটা একটু ধরলাম, হাতে রাখলাম। হাকেল দত্তটা একটু টেস্ট করি। হাকেল দত্ততে বলছে 4n+2, এখানে একটা পাই বন্ধন, তার মানে 2টা ইলেকট্রন, তাহলে 4n = ভাইয়া 0 আসছে। 4n = কি 0 আসছে। সো এখন তাহলে 4n = 0 আসছে মানে কি ভাইয়া, তার মানে এটা হাকেল দত্ত তো মানছে, তাহলে n = 0, n = 0 হইতে পারে। এখন তাহলে একান্তর দ্বিবন্ধনটা জোর দেওয়া লাগবে। ভাইয়া দেখো একটাই দ্বিবন্ধন আছে, এটাই নাই, তাহলে এটাই আবার থাকা উচিত ছিল, এটাই নাই। এটা যদি থাকতো তাইলে আবার এইটাই আবার পাশাপাশি হয়ে যাইতো। দ্যাটস মিন এই যৌগটা একটা কমপ্লেক্সিটি চলে আসছে, যে এটাই একটাই আছে আর একটাই নাই, আবার আরেকটাই থাকার দরকার ছিল সেটাও নাই, আবার তাহলে আবার যদি থাকতো তাহলে পাশাপাশি 2টা দ্বিবন্ধন হয়ে যেত। সো দ্যাটস মিনস এই যৌগটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ নয়। এবার আসো লাস্টের এই যৌগটার দিকে আসি। এই যৌগটা আমাদের কি বোঝাচ্ছে ভাইয়া, এটা বদ্ধ, sp2 ধরলাম। এবার এইখানে একটা পাই বন্ধন আর এইখানে ইলেকট্রন আছে। ইলেকট্রন মানে ভাইয়া তোমাকে আমি কি ধরতে বলছি, ইলেকট্রন মানে এই জায়গায় হচ্ছে লোন পেয়ার আকারে ধরবা। তাহলে এখানে তুমি 4n+2 সমান কত লিখবা, 4n+2 সমান এখানে লিখবে, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা, 2 2 4টা ইলেকট্রন। তাহলে এখানে n এর ভ্যালু কত আসে, n এর আচ্ছা আগে 4n এর ভ্যালু কত আসে, 4n এর ভ্যালু আসে 4 - 2, তাহলে n এর ভ্যালু আসে 2/4 মানে হাফ। ভাইয়া n এর ভ্যালু হাফ আসছে, ফ্র্যাকশন চলে আসছে, তাহলে এরা হাকেল তত্ত্ব মানছে, মানে নাই, তার মানে এরা অ্যারোমেটিক নয়, তাহলে এরাও না। 2 নাম্বারে আসি। 2 নাম্বার আমাদের এই জায়গায় একটা পাই বন্ধন আছে, তাহলে 4n+2 = এটা কি ভাইয়া, তাহলে 2, কারণ এখানে প্লাস প্লাস তো আর ইলেকট্রন না, তুমি তাহলে এখানে ইলেকট্রন ধরবা, তাহলে এখানে n এর ভ্যালু কি ভাইয়া 0, এটা একটা আসলো। বদ্ধ sp2 এটাও ধরে নিলাম। এবার আসো যে আমাদের যে একান্তর দ্বিবন্ধনের জায়গাটা ছিল এইটা তো মানলো না। এখানে যে একান্তর দ্বিবন্ধন থাকা লাগবে ব্যাপারটা এমন না, এখানে একান্তর দ্বিবন্ধনের সাথে রেজোনেন্স ঘটতে পারে এমন স্ট্রাকচার থাকতে হবে, কারণ আমরা জানি অ্যারোমেটিক যৌগগুলোতে রেজোনেন্স ঘটে। আর রেজোনেন্স ঘটে কোন কোন স্ট্রাকচারের জন্য, এক হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকলে, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, এরকম স্ট্রাকচারে যেমন রেজোনেন্স ঘটে, ঠিক একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, তারপরে দেখো একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, তারপরে একটা সিঙ্গেল বন্ড, এই জায়গায় আবার ডাবল বন্ড না হয়ে এখন যদি এখানে পজিটিভ চার্জ থাকে সেক্ষেত্রেও রেজোনেন্স ঘটতে পারে। কারণ এই যে নেগেটিভের এই যে এখানে কি ইলেকট্রন থাকে, ইলেকট্রনকে যদি ভালোবাসে কে পজিটিভ চার্জ, তাহলে এই ইলেকট্রনকে ভালোবেসে এই পজিটিভ চার্জ আরো আকর্ষণ করবে, ফলে এই ইলেকট্রন এই যৌগের মধ্যে এভাবে ঘুরতে থাকবে। এই জন্য সঞ্চারণশীল পাই ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, এই ঘটনাটাকেই বলা হয় রেজোনেন্স। ঠিক আছে, তেমন এরকমও হইতে পারে যে এখানে এটা, তারপর ডাবল বন্ড, তারপর এরকম, তারপর এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, যেটাই থাক সেটাও রেজোনেন্স ক্রিয়েট করতে পারে। কিন্তু নেগেটিভ লোন পেয়ার থাকলে তখন এটা আবার ইলেকট্রনের সাথে কাউন্ট হয়ে যায়, যেটা এখানে ঘটছে, যে এখানে ইলেকট্রন 2টা ছিল, এই নেগেটিভের জন্য আবার 2 2 4টা হয়ে গেছে, এই জন্য হাকেল তত্ত্ব এটা মানে নাই, তাই এটা বাদ পড়ে গেছে। কিন্তু এটা যদি হাকেল তত্ত্ব মানতো এটা কিন্তু হয়ে যাইতো। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো আমাদের যদি এরকম একটা ত্রিভুজ দেয়, মানে 3 কোণায় 3টা কার্বন থাকে, একটা করে ডাবল বন্ড থাকে, তাহলে শুধুমাত্র পজিটিভটা আমার অ্যারোমেটিক যৌগ হবে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ হবে, বাকি 2টা আমার অ্যারোমেটিক যৌগ হবে না। ভাইয়া এই যে কার্যকরী মূলক, সবাই আশা করি অনেকদিন যাবত যখন আমরা পড়ি আমাদের কার্যকরী মূলকে সক্রিয়তার ক্রম এটা মুখস্থ হয়ে যায়। সো আমরা কার্যকরী মূলক র্যান্ডমলি না পড়ে আমরা কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমের একটা ছক আছে, সেই ছকটা ধরে ধরে পড়ার ট্রাই করবা। সো ছকটা সবাই আশা করি মনে আছে। তারপরে আমার এত লেখা তো এখন টাফ, তারপরে আমি লিখতেছি, তোমরাও লিখো সাথে। সো কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমে সবার প্রথমে আসে ভাইয়া কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, এটা সাধারণ সংকেত তুমি এভাবে লিখো কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে আসে সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে বন্ড SO3H। কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড। সো অ্যাসিড হ্যালাইড তোমরা লিখো।
দেখো ভাই আমি কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলোর নাম এখন লিখবো। সো অ্যাসিডের জাতকগুলোর নাম লিখতে গেলে আমাদের যেটা করতে হবে, অ্যাসিড হ্যালাইড যেটা লিখবো, অ্যাসিড হ্যালাইড, দেখো এখানে কি কাহিনী হবে, অ্যাসিড হ্যালাইড মানে এই কার্বক্সিলিক অ্যাসিডের জাতককে বলা হয় অ্যাসিড হ্যালাইড। সো এখানে তুমি মনে রাখবা আমার কার্বক্সিলিক অ্যাসিডের সিও পার্টটা সবসময় থাকবে, সিও পার্টটা সবসময় থাকবে এবং চেঞ্জ আসবে এই ওএইচ পার্টে। সো আমি তাহলে কি করলাম, অ্যাসিড হ্যালাইড সিও থাকলো এবং এখানে এক্স আসবে এবং সামনে একটা অ্যালকাইল মূলক দিবা, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, ঠিক আছে, এটাকে বলবা অ্যালকাইল মূলক, আর সিও এক্স, এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তো অ্যাসিড হ্যালাইডের পরে আসে হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, তাহলে কি বলতো এই সিও পার্টটা থাকবে আর থাকবে অ্যামাইড কি NH2, তাহলে RCONH2, RCONH2, RCONH2 না NH বলো তো, এই জায়গায় কনফিউশন হয়, RCONH2 নাকি NH, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর অ্যাস্টার, অ্যাস্টারে আবারও সিও পার্টটা থাকবে, এই পাশের আরও থাকবে, এইটা হবে যে RCOOR, এটার নাম হচ্ছে অ্যাস্টার। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, তারপর অ্যানহাইড্রাইড, তারপর আমাদের কি আসবে অ্যানহাইড্রাইড। সো অ্যানহাইড্রাইডের সংকেত তোমরা আশা করি সবাই জানো। তো অ্যানহাইড্রাইডের সংকেত কি, মাঝখানে ও, দুই সাইডে সিও, দুই সাইডে আর, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড। সো এটাকে সংক্ষেপে এইভাবে লিখে যে RCO হোল টু ও, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, অ্যানহাইড্রাইড। সায়ানোবানাইট্রাইল, এটা মেডিকেলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, সায়ানোবানাইট্রাইলের জায়গাটা আমাদের বারবার দেয়। সায়ানো মানে কি CN, তাহলে RCN, এটাকে আরেক নামে ডাকা যায় নাইট্রাইল। তো সায়ানোবানাইট্রাইল, তারপর আমাদের আসে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাধারণ সংকেত আমরা সবাই জানি RCH, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পর আসে ভাই আমাদের কিটোন, সো কিটোন হচ্ছে RCO, তো এটা হচ্ছে কিটোন। সো অ্যালডিহাইড আসে, তারপর কিটোন আসে, তারপর কি আসতে পারে ভাইয়া, তারপরে আমাদের অ্যালকোহল আসতে পারে না, হ্যাঁ অ্যালকোহল আসতে পারে, বাট তার আগে একটা থাইওল বা মারক্যাপটা আসে, এটাকে বলা হয় থাইওল বা মারক্যাপটা, এটা সাধারণ সংকেত হচ্ছে RSH, তারপর আমাদের আসে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে ROH। সো এইরকম করে আমরা মনে রাখবো কিছু, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, অ্যানহাইড্রাইড, সায়ানোবানাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, থাইওল বা মারক্যাপটা, অ্যালকোহল। সো এরপরে আমাদের বাকি পোর্শনগুলো, মানে নিচে তো জায়গা নাই, তো আমি এই সাইডে লিখতেছি, আচ্ছা সেটা হচ্ছে অ্যামিন, অ্যামিন RNH2 অ্যামিন, তারপর আমাদের আসে হচ্ছে অ্যালকিন, সবার দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে সবার ফার্স্টে আসতেছে অ্যালকিন। সো অ্যালকিন তো চিনো, কার্বন কার্বন ডাবল বন্ড এরকম থাকে। তারপর আমাদের হচ্ছে অ্যালকাইন আসে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আসে। তারপরে আমাদের এইবার আসে হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। সো এই পর্যন্ত আশা করি তোমাদের মনে থাকবে, প্যারা হবে না। তারপরে আমাদের যেটা আসে হ্যালো, নাইট্রো, নাইট্রো RNO2, তারপর অ্যালকাইল, অ্যালকাইল হচ্ছে আর বন্ড আর। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম। সো আমাদের যে কোনো, যদি কোনো জায়গায় বলে যে প্রায়োরিটি অর্ডার সাজাইতে বা নামকরণ ধরো করতে দিছে, তো নামকরণের জমার হচ্ছে কে সবচেয়ে বেশি অগ্রগণ্য ক্রম হবে বা কে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তোমাকে কে সবচেয়ে আগে হচ্ছে প্রাধান্য পাবে, সেই ক্ষেত্রে মনে রাখবা যে সক্রিয়তা সিরিজে উপরে আছে তার প্রাধান্য সবচেয়ে বেশি হবে। অর্থাৎ তুমি যদি উপর থেকে ক্রমান্বয়ে নিচে নামো তাহলে সক্রিয়তা ধীরে ধীরে কি হয় ভাইয়া, কমতে থাকে, সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। তার মানে এখানে যে অ্যালকাইল মূলকটা আছে এটা সক্রিয়তা সবচেয়ে কম, এখানে যে অ্যালকাইল মূলকটা আছে এটা সক্রিয়তা সবচেয়ে কম। সো তাইলে আমরা এই জায়গা থেকে এই জিনিসগুলো মনে রাখবো। এখানে মূল যে জায়গাটা পড়া সেটা হচ্ছে এই যে অ্যাস্টার, তারপর হচ্ছে অ্যানহাইড্রাইড, এইগুলো সব অ্যাসিডের জাতক, ঠিক আছে। এই অ্যানহাইড্রাইডের সাধারণ সংকেত, সায়ানোবানাইট্রাইলের কার্যকরী মূলকের যে সংকেতটা, তারপর আমাদের হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহলের মধ্যে কার সক্রিয়তার ক্রমে কে আগে, আগে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল। সো এই জিনিসগুলো মোটামুটি পড়লে এখান থেকে হবে। এখন আসো এই যে কার্যকরী মূলক, এটার সাথে সমগোত্রীয় শ্রেণী বলে একটা টাইপ আছে, সেই জিনিসটা একটু বুঝাই। সমগোত্রীয় শ্রেণী জায়গাটা কি ভাইয়া? সমগোত্রীয় শ্রেণী আমাদেরকে বোঝায় যে হচ্ছে
সেম কার্যকরীমূলকের অধীনে হতে হবে, সেম কার্যকরীমূলক, কেবল যেগুলো শিখলা সেটা হতে হবে, সেম কার্যকরীমূলক হতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া অ্যালকেন শ্রেণী, অ্যালকেন শ্রেণী, তার মানে অ্যালকেনে একটা কার্যকরীমূলক তা আছে, তাই না? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এরকম, এই যে এরকম। সো এইটা হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণী। সো অ্যালকেন শ্রেণী, এই অ্যালকেন শ্রেণীর মধ্যে এখন তুমি কার্বন সংখ্যা বাড়াও কমাও সেটা আলাদা হিসাব, তাহলে সেম কার্যকরীমূলক হতে হবে। তাহলে আমি যদি এখন অ্যালকেনের সাধারণ সংকেত তো জানি CnH2n+2, তো তুমি যদি একটু উদাহরণগুলো একটু লেখার ট্রাই করো তাহলে এরকম আসে, একটা কার্বন বসাইলে এক কার্বন 1, একে দ্বিগুণ করে 2 যোগ, মানে হাইড্রোজেন হবে 4টা। তুমি যদি এখানে দেখো কি লেখা যায় যে কার্বন 2, তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা ভাইয়া? 6টা। কার্বন 3, এখানে হাইড্রোজেন হবে 8টা। তো এটাকে লেখা যায় এরকম, CH4 কে CH4ই লিখলাম, এটাকে লেখা যায় এরকম যে CH3 লেখা যায় না? এটাকে লেখা যায় যে CH3, এই পাশে আবারও CH3, মাঝখানে একটা CH2। দেখো C4H10 হইলে কি লিখতাম? এই জিনিসটা আগে লিখবো, দেখো তার আগেরটা আগে লিখবো। তাহলে আগেরটা কি ছিল? CH3 CH2, ওই পাশে একটা CH3, মাঝখানে জাস্ট একটা CH2 দিয়ে দিচ্ছি। তার মানে তুমি যদি একটু লেখাটা শিখো, দেখো মাঝে জাস্ট এই CH2 মূলকটা ঢুকতেছে, কার্বন সংখ্যা তুমি এক বাড়াচ্ছ। দেখো C3H8 দেখতে কেমন? CH3 CH2 CH3। C4H10 দেখতে কেমন? CH3 CH2 CH3 CH3 CH2 CH3, এতটুকু তো মিল আছে। মাঝে একজন কে ঢুকছে ভাইয়া? এটাকে নীল কালি দিয়ে দেখায়, মাঝে একটা এক্সট্রা CH2 ঢুকতেছে। তার মানে তুমি যদি কার্বন সংখ্যা ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও, মানে একটা একটা করে কার্বন যদি বাড়াও, তো ক্রমবর্ধমান অনুযায়ী যদি কার্বন সংখ্যাটা সাজাও, তাহলে যেটা হবে একটা মিথিলিন মূলক এক্সট্রা অ্যাড হবে, আর মিথিলিন মূলকের ভর হচ্ছে বা 14 ভর বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তো সমগোত্রীয় শ্রেণী থেকে খুব সহজেই তুমি হচ্ছে কিছু বৈশিষ্ট্য নিয়ে কোশ্চিন অ্যান্সার করে ফেলতে পারবা, খুবই ইজি একটা জায়গা। সো সেম কার্যকরীমূলক হতে হবে। পরের কথা হচ্ছে তুমি যদি কার্বন সংখ্যা এক এক করে বাড়াও তাহলে মিথিলিন মূলক বা 14 পরিমাণ ভর বৃদ্ধি পাবে। এবং মনে রাখবা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যে যৌগগুলো পরপর আছে এদের ধর্ম এবং বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি হয়, ঠিক আছে? এই জন্য এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হচ্ছে। এবং সমগোত্রীয় মানে হচ্ছে এরা একই গোত্রের, বাট এদের কার্বন নাম্বারের একটু ভিন্নতা আছে, এজন্য এদেরকে সমগোত্রীয় বলতেছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে সমগোত্রীয় আমাদের শেষ, কার্যকরীমূলকও আমাদের এখানে শেষ। আমাদের নামকরণ পাঠতে গেলে আমাদের মাস্ট বি সর্বপ্রথম কার্যকরীমূলকের সক্রিয়তার ক্রম, এটা মনে রাখা লাগবে। দেখো এই যে আমি তোমাকে কার্যকরীমূলকগুলো এই সাইডে লিখে দিছি, এই প্রতিটা কার্যকরীমূলক আমরা কিভাবে সাজাইছি বলতো? সিরিয়াল ওয়াইজ সাজাইছি, মানে এটা সক্রিয়তার ক্রম অনুযায়ী সাজাইছি। তাহলে চিন্তা করো তুমি, আমি প্রথমে লিখছি কি? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তারপর অ্যাসিড হ্যালাইড, এটার নাম 3 নাম্বারটা কি? অ্যাসিড হ্যালাইড। দেন এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইডের পর এটা অ্যাস্টার, অ্যানহাইড্রাইড, নাইট্রাইল বা সায়ানো, নাইট্রাইল বা সায়ানো, তারপর অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, অ্যামিন, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল অ্যামিন, তারপর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, হ্যালো নাইট্রো অ্যালকাইল। নামকরণ শিখতে গেলে তুমি এটা যদি না পারো তাহলে কিন্তু ভেজালে পড়ে যাব আমরা। সেই জন্য আমরা এই জিনিসটা একটু আগে দেখাই দিলাম, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা আগে একটু দেখাই দিলাম। এবার আসো, নামকরণ পাঠতে গেলে আমাদের সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই আমাদের কার্বন নাম্বারের ভিত্তিতে আমরা কি নামে ডাকি যৌগটাকে। আমাদের কার্বন নাম্বার যখন 1 তখন এটাকে আমরা বলি মিথ, কার্বন নাম্বার যখন 2 এটাকে বলি ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট। আমরা সকলে এগুলো জানি, তারপরেও তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি। কার্বন নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আমরা কি নামে ডাকি সেইটা একটু খেয়াল করবা, ঠিক আছে? তাহলে 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপস, 8 হলে অক, 9 হলে নন, 10 হলে ডেক। সো এই যে কার্বন নাম্বার 10 পর্যন্ত আমরা কি নামে ডাকি এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখন এই যৌগটা আমাদের হয় অ্যালকেন হবে, অ্যালকেন মানে কি? হয় সিঙ্গেল বন্ড থাকবে যৌগের মধ্যে, অথবা অ্যালকিন হবে মানে ডাবল বন্ড থাকবে, অথবা অ্যালকাইন হবে তার মানে ট্রিপল বন্ড থাকবে। তুমি একটু অ্যালকেনের নামটার মধ্যে যদি তাকাও তাহলে দেখতে পাবা ভাইয়া অ্যালকেনের লাস্টে কি আছে? এন, অ্যালকেনের লাস্টে কি আছে? এন,
অ্যালকিনের লাস্টে কি আছে ইএন, মানে এটাকে বলা হয় ভাইয়া ইন, এটাকে কি বলা হয় ইন। আর অ্যালকাইনের লাস্টের অংশটা ওয়াইএন, মানে কি ভাইয়া আইন। তাহলে তোমাকে যদি আমি বলি ভাইয়া আমাদের কার্বন নাম্বার 2 হচ্ছে ইথ, ইথের জন্য অ্যালকেনে এটার নাম কি হবে, অ্যালকিনে এটার নাম কি হবে, এবং অ্যালকাইনে এটার নাম কি হবে। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে অ্যালকেন, আমি কি বলছিলাম ইথেন, তাহলে এটা হবে কি ইথ যোগ এন, ইথেন। অ্যালকিনে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইথিন, ইন এই যে ইন। আর অ্যালকাইনে কি হয়ে যাবে আইন, মানে এটা হয়ে যাবে ইথাইন, ইথাইন। হেক্সে আমরা অ্যালকেনে যোগ করব এন, হেক্সেন। অ্যালকিনে যোগ করব ইন, হেক্সিন। আর অ্যালকাইনে যোগ করব হেক্সাইন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ব্যাপার। তোমাদের একটা এইচডব্লিউ দিব, এইচডব্লিউ হচ্ছে এই যে কার্বন নাম্বার 1 থেকে 10 পর্যন্ত অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনে কি কি নাম হয় এই নামগুলো তোমরা ফিল আপ করবা। আর যখন নোটটা সাবমিট করবা এই নামগুলো ফিল আপ করে এই নোটটা সাবমিট করবা। এটা আশা করি প্যারা হবে না। আমি যদি অক্ট বলি তাহলে অ্যালকেনের জন্য অক্টেন, অ্যালকিনের জন্য অক্টিন, আর অ্যালকাইনের জন্য অক্টাইন। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, কোনো এখানে সমস্যা থাকার কথা না। এইচডব্লিউটা করে নোটটা দিবা, এতটুকু বুঝছি। এইবার আসো মেইন ফিচারে আমাদের, যে আমি এই কোণার মধ্যে কি সব যেন লিখে রাখছি। দেখো লুল, তারপরে লিখছি বাপ, তারপরে লিখছি চাচা, তারপরে লিখছি দাদা। আচ্ছা এই জিনিসগুলো আসলে কি আমাদের বইয়ের মধ্যে তোমরা কখনোই দেখো নাই যে ভাইয়া এখানে আমাদের লুল, বাপ, চাচা, দাদা এইভাবে নামকরণগুলো করা হয়ে থাকে। এইভাবে নামকরণগুলো আসলে করা হয়ে থাকে, কোনো সময় দেখো নাই। তবে দেখো আমি তোমাদের কিভাবে এটা ইজি করে দিই। দেখো দেখো লুল জিনিসটা কি, দেখো আমরা গতদিন বলছিলাম যে আমাদের লাস্টের দিকে কারা আছে, লাস্টের দিকে দেখো অ্যালকাইল গ্রুপটা আছে, হ্যালো গ্রুপটা আছে, আর নাইট্রো গ্রুপটা আছে। আর এর সাথে আমরা আরেকটা গ্রুপ মনে রাখবো, ওখানে লিখে দিচ্ছি। তাহলে এই যে অ্যালকাইল গ্রুপটা, তারপরে এর সাথে ও আর দিলে এই গ্রুপটার নাম হচ্ছে ভাই অ্যালকোজি, এই গ্রুপটার নাম কি অ্যালকোজি। তাহলে অ্যালকাইল গ্রুপ, অ্যালকোজি গ্রুপ। তারপরে এখানে কি ছিল হ্যালো গ্রুপ, হ্যালো গ্রুপ আর নাইট্রো গ্রুপ। এই চারটা গ্রুপ স্পেশালি মনে রাখবা, এই চারটা গ্রুপ খুবই খুবই কম পাওয়ারফুল, খুবই খুবই কম পাওয়ারফুল, মানে পাওয়ারফুল খুবই কম, মানে লেস পাওয়ারফুল। মোস্ট অফ দা কেসেস এটা একদমই এদের সক্রিয়তার ক্রমে দেখো নিচের দিকে আছে, তিনটাই নিচের দিকে আছে। আর একটা গ্রুপ মাঝে মাঝে আসে, এটা হচ্ছে ইথারের থেকে আসে। সো আমাদের এখানে একটা অংশ বাদ গেছে, এখানে ইথার হবে, হ্যাঁ এখানে ইথার হবে। এই যে চারটা লাস্ট চারটা গ্রুপ, এই চারটা গ্রুপ হচ্ছে খুবই 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 লেস পাওয়ারফুল গ্রুপ। সো এই জন্য এদের কথা আমরা গুরুত্ব দিই না। সো এই জন্য এদেরকে আমরা লুল শ্রেণীর মধ্যে, এদেরকে আবার একটা এক্সট্রা নামে ডাকা হয়। এই চারটা গ্রুপ যদি লুল শ্রেণীর মধ্যে এই চারটা গ্রুপ চলে আসে, এদেরকে তুমি বলবা লুথা গ্রুপ। লুথা মানে কি ভাইয়া, এদের কোনো ভ্যালু, এদের কোনো মতামতের ভ্যালু আমরা দিই না, এদেরকে হচ্ছে সব কাজে বেগার খাটাই টাইপটা এরকম। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সেকেন্ডে আসো, আমি একটু পরে বুঝাই দিব বাপ, এই যে দাদার আর সেখানে পার্থক্যটা। বাপ বলতে কি বুঝাই ভাইয়া, বাপ বলতে বুঝায় আমাদের ধরো একটা কার্বন চেইন আছে, এইখানে খেয়াল করো CH3 CH2 CH3। সো এই কার্বন চেনটাই এখানে একটা নাম্বারিং যদি তুমি করতে চাও, নাম্বারিং করতে চাও তুমি এখানে কি করবা, দেখো তো ভাই, ধরো এদিক থেকে নাম্বারিং করছো 1 2 3। এই নাম্বারিংটা কেন করছো, তোমার কয়টা কার্বন আছে এই জিনিসটা বোঝার জন্য। সো এই যে কার্বন শিকলের লেন্থ বা কার্বন শিকলের দৈর্ঘ্য, এইটাই আসলে বুঝায় বাপ, মানে এটাকে বুঝায় হচ্ছে কার্বন শিকলের নাম্বারিং বা কার্বন শিকলের দৈর্ঘ্য। এটাকে কি বুঝায়, কার্বন শিকলের দৈর্ঘ্য। তার মানে এটা এই যৌগটার কার্বন কয়টা আছে, 3টা আছে, কোনো ডাবল বন্ড নাই, মানে অ্যালকেন। তাহলে এই যৌগের নাম হচ্ছে কি মিথ ইথ প্রোপ, তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন। সো এই যে 3 কার্বনের নাম্বারিং করে বলে দিলা এই যৌগের নাম প্রোপেন, এইটাই আমাদের হচ্ছে বাপের বিষয়টা বোঝায়। ঠিক আছে, এটাই আমাদের কিসের বিষয়টা বুঝায়, বাপের বিষয়টা বুঝায়। আমি যদি আরেকটু সামারি করে দিই তোমার, যে লুল জিনিসটা কি, লুল জিনিসটার মধ্যে একটা স্পেশাল গ্রুপ আছে লুথা। সেই জিনিসটা হচ্ছে লাস্ট 4টা গ্রুপ ইথার,
ইথার, তারপর আমাদের কি আছে অ্যালকাইল, অ্যালকোক্সি, হ্যালো, নাইট্রো। এই চারটার ক্ষমতা খুবই কম, এদেরকে আমরা দিব হচ্ছে এই জায়গাটায়। আর বাপ মানে কি, আমরা যখন কার্বন নাম্বারিং করব, নাম্বারিং করে এটা মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন কোন শ্রেণীতে পড়ে এটা বুঝাকে আমরা বলি হচ্ছে বাপ। ঠিক আছে, এখন আসো দাদাই চলে যাই, তারপর চাচাই আসি। দাদা, তোমাদের বাড়ির মধ্যে যাদের দাদা আছে তোমরা জেনে থাকবা ভাইয়া ইনি হচ্ছে মোস্ট পাওয়ারফুল থাকে। তাইলে আমরা দাদার মধ্যে একটা জিনিস মাথায় রাখবো, মোস্ট পাওয়ারফুল। আর মোস্ট পাওয়ারফুল, তুমি ধরো একটা ডিসিশন নিছো, সেই ডিসিশনটা বাসায় এসে জানাইছো, এখন তোমার ডিসিশনটা তখনই হচ্ছে মেনে নেওয়া হবে পরিবার থেকে যখন তোমার দাদা এটা মেনে নিবে। তার মানে এই দাদা যখন তোমার একদম কফিনের শেষ পেরেক পুতার মতো ব্যাপারটা, মানে ইনি যা বলবে তাই হবে, কফিনের শেষ পেরেক পুতাকে কি বলে, শো স্টপ করে দিল। তাহলে দাদাকে আমরা মনে রাখবো হচ্ছে শো স্টপার হিসেবে। অর্থাৎ এই দাদা হচ্ছে কোনো নামকরণকে শেষ করবে। দাদা কি করবে, নামকরণকে শেষ করবে। আমি আবার বলে দিব, প্যারা নাই, দাদা কি করবে, নামকরণকে শেষ করবে, কারণ সে মোস্ট পাওয়ারফুল। অর্থাৎ তুমি একটা যৌগের যখন নামকরণ করবা এই দাদাকে দিয়ে, অর্থাৎ এই দাদা মানে কি, কার্যকরী গ্রুপ যেটা থাকবে সেটা দিয়ে নামকরণ শেষ হবে। আমি হয়তো বুঝাইতে পারি না এখনো, একটা উদাহরণ দিলে বুঝবা। দেখো আমি যদি উদাহরণ আর একটা টানি, ধরো আমি তোমাকে চারটা গ্রুপ দিলাম এখানে, একটা হচ্ছে এরকম ROH অ্যালকোহল গ্রুপ, আর একটা হচ্ছে RCHO অ্যালডিহাইড গ্রুপ, আর একটা হচ্ছে এরকম যে RCO কিটোন গ্রুপ। এই তিনটা গ্রুপ দিয়ে আমি তোমাকে কোশ্চেন করলাম যে ভাইয়া এই তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা দাদাকে, সবচেয়ে বেশি পাওয়ারফুল বা দাদাকে, তুমি এটা বুঝতে গেলে চলে আসবা আমাদের এই সক্রিয়তার ক্রমে, কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমে। দেখো তুমি মিলাই দেখো, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোনের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কে? আর উপরে আছে অ্যালডিহাইড, তারপরে আছে কিটোন, তারপরে আছে অ্যালকোহল। দ্যাট মিন্স আমার সবচেয়ে বেশি পাওয়ারফুল কি, সবচেয়ে বেশি পাওয়ারফুল কি, অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইডকে গোল করে তুমি লিখে ফেলো দাদা, দাদা মানে ডি, দাদা মানে ডি। তাহলে এই অ্যালডিহাইড এখানে মোস্ট পাওয়ারফুল। আর বাকি দুইজন যারা আছে এরা আসলে কি, বাকি দুইজন যারা আছে এরা আসলে কি, মনে রাখবে একটা যৌগের মধ্যে এখানে তিনটা ফাংশনাল গ্রুপ আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, যার মধ্যে অ্যালডিহাইড মোস্ট পাওয়ারফুল, তাই অ্যালডিহাইড হয়ে গেল মোস্ট পাওয়ারফুল দাদা। বাকি যে দুইজন থাকলো এদেরকেই আমরা বলবো হচ্ছে এই লুল, এদেরকে আমরা বলবো হচ্ছে লুল। তাহলে এই অ্যালকোহল হচ্ছে একটা লুল, এল দিয়ে লিখলাম, এই কিটোনও হচ্ছে একটা লুল। তাহলে আমাদের কি বিষয়টা মনে রাখলাম, যে আমাদের যদি আমাদের একাধিক ফাংশনাল গ্রুপ নামকরণে থাকে তাহলে মোস্ট পাওয়ারফুল বা শো স্টপার কে হবে, যে কার্যকরী মূলকের এখানে উপরে থাকবে। কে উপরে আছে, অ্যালডিহাইড, তাই এটা হচ্ছে দাদা। বাকি যেই দুইজন থাকবে এরা হচ্ছে লুল। এখন আসো চাচার ব্যাপারটা কি। দেখো তোমার দাদার যদি একটা সন্তান থাকে সেটা তোমার কে, বাবা। তার মানে তোমার দাদার একটা সন্তান, সেটা কি, তোমার বাবা। তোমার দাদার যদি দুইটা সন্তান থাকে, দুইটা সন্তান থাকে সেটা কি, তোমার একের অধিক সন্তান থাকলে ওই একের অধিক সন্তানটা কি, তোমার চাচা। তার মানে দুইটা সন্তান মানে কি, ডাবল বন্ড। তার মানে চাচা মানে হচ্ছে ডাবল বন্ড। এখন চিন্তা করো তোমার দাদার তিনটা সন্তান, একটা তো তোমার বাবা, বাকি দুইজন তাহলে তোমার চাচা, তিনটা সন্তান মানে ট্রিপল বন্ড। তাহলে চাচা হতে গেলে তোমাকে যৌগের মধ্যে চাচা কারা, যৌগের মধ্যে চাচা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড। সব সময় যে চাচা থাকবে ব্যাপারটা এমন না, বেশিরভাগ যৌগে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে না, তবে কমপ্লেক্স যে উদাহরণগুলো ওগুলোর মধ্যে থাকে, আমরা শিখবো। তাহলে আমরা একটু যদি সামারি করি, আমাদের চারটা জিনিস আমরা শিখছি, লুল, বাপ, চাচা, দাদা। এই সিরিয়ালেই মনে রাখা লাগবে, নামকরণের সিরিয়াল কিন্তু এটাই। লুল দিয়ে নামকরণ শুরু হবে, লুল দিয়ে নামকরণ শুরু হবে। লুল কিন্তু আসলে লুল না কি জিনিস একটু পরে বুঝাবো। এটা দিয়ে নামকরণ শুরু হবে, লুল দিয়ে শুরু হওয়ার পর যাবে হচ্ছে বাপে, বাপের পরে যদি চাচা থাকে তাহলে যাবে চাচাই, আর শো স্টপ বা শেষ হবে কাকে দিয়ে, দাদাকে দিয়ে।
তাহলে চিন্তা করো লুল হিসেবে কারা থাকবে। আমি যখন দাদার উদাহরণটা টানছি দেখাইছি তিনটা গ্রুপ, আমি যদি দিই অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তিনটা গ্রুপ ছিল। এই তিনটা গ্রুপের মধ্যে বেশি পাওয়ারফুল কে ছিল? অ্যালডিহাইড। তাই অ্যালডিহাইডকে আমি দাদা হিসেবে কাউন্ট করছি, আর বাকি যেই দুইজন একে আমরা পাঠাইছি লুলে, আর লুল দিয়েই নামকরণ শুরু হয়। তার মানে নামকরণ শুরু হবে এইটা অথবা এইটা দিয়ে। এতটুকু ক্লিয়ার আশা করি। এইবার নামকরণ শুরু হয়ে গেল। নামকরণ শুরু হওয়ার পরে আমি ওই যে বলছিলাম বাপে আসবো। বাপ মানে কি? ওই যে নাম্বারিং করব। নাম্বারিং বলতে কি? ওই যে আমি এটা কি হচ্ছে ইথেন নাকি ইথ নাকি প্রোপ নাকি হেক্স নাকি অপ নাকি নন নাকি ডেক, এই জায়গায় যাব। বোঝা গেছে? তাহলে বাপ হয়ে গেল। এইবার দেখবো যে চাচা আছে কিনা। চাচা মানে কি? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা। যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে ওই যে ধরো হেক্স আসছে এখানে, তাহলে হেক্স, ধরো ডাবল বন্ড আছে 2 নাম্বারে, তাহলে হেক্স 2 ইন, তাহলে আমি ওই যে চাচায় যাব। এবার চাচার পরে লাস্টে দাদা যে এখানে আমার নামকরণটা শেষ করে দিবে, নামকরণটা শেষ করে দিবে। এখন আমি এগুলোর আসল পরিচয় রিভিল করব। এরা কি আসলে এই বাপ, চাচা, দাদা, লুল এইগুলোই কি আসলে, নাকি এরা অন্য কিছু? এই জিনিসগুলো এখন রিভিল করলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিব। এই উদাহরণটা 1 নাম্বার উদাহরণ, এটা খেয়াল রাখো। এই উদাহরণটা 1 নাম্বার উদাহরণ, এটা খেয়াল রাখো। আমি আরেকটা উদাহরণ এখানে টানতেছি, সেটা হচ্ছে ROH, অ্যালকোহল দিয়েছি তোমাকে। এই তিনজনের মধ্যে দাদাকে আর লুলকে, তুমি দাদাটা অন্তত জানাও, আমাকে দাদাটা অন্তত জানাও। দাদা খুঁজতে গেলে কি খুঁজতে হবে? এই কার্যকরী মূলকের সক্রিয়তার শ্রেণীতে কে উপরে আছে সেই দাদা, সবার উপরে আছে। আর এই হ্যালো কোথায় আছে? অনেক নিচে। আর অ্যামিনো আছে জাস্ট ওর পরে। তার মানে অ্যালকোহল এটা হচ্ছে দাদা, আর এই জিনিসটা, এই বাকি দুইটা হচ্ছে আমাদের লুল। তাহলে আমি তোমাকে এই জিনিসটা এই জন্যই দেখাইছি। দেখো এই উদাহরণটাই অ্যালকোহল দাদা হইলো, আবার ওই উদাহরণটাই অ্যালকোহল লুল হইছে। খেয়াল করো, আবার খেয়াল করো। এই যে উদাহরণ, সেকেন্ড উদাহরণে অ্যালকোহল দাদা ছিল, ফার্স্ট উদাহরণে অ্যালকোহলের থেকে সক্রিয় অ্যালডিহাইড ছিল, তাই ও দাদা হয়ে গেছে, অ্যালকোহল কিন্তু লুল হয়ে গেছে। তার মানে একটা অ্যালকোহল মূলক একই সাথে এই উদাহরণে ছিল দাদা, এই উদাহরণে হয়ে গেছে লুল। তাহলে তুমি চিন্তা করো, অ্যালকোহল এক সময় কিন্তু দাদা হিসেবে ইউজ হইতে পারে, এক সময় কিন্তু লুল হিসেবে ইউজ হইতে পারে। বলতো দাদা হিসেবে যখন সে রোল প্লে করবে তখন তার নামটা একরকম হবে, আর যখন সে লুল হিসেবে থাকবে তখন তার নামটা আরেক রকম হবে। এই জিনিসটা একটু মাথায় রাখো। কারণ যখন দাদা হিসেবে ইউজ হবে, দেখো অ্যালকোহল যখন দাদা হিসেবে ইউজ হবে তখন সে নামকরণটা কি করবে? শেষ করবে, শো স্টপার হবে। কিন্তু এই অ্যালকোহলই যখন আমাদের লুল হিসেবে ইউজ হবে তখন সে কিন্তু নামকরণ শুরু করবে, নামকরণ শুরু করবে। তাহলে এই যে শুরুতে যখন আমার অ্যালকোহল ইউজ হবে আর শেষে যখন অ্যালকোহল ইউজ হবে, এর নামকরণ তো সেম হবে না। এইবার আসো আমি মূল কাহিনীতে আসতেছি। দেখো ভাইয়া, আমি নামকরণের একটা বেসিক রুল বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে আসি। নামকরণে একদম মাঝের অংশে থাকে হচ্ছে ওয়ার্ড রুট। কি থাকে? ওয়ার্ড রুট। তোমরা এইভাবেই শিখবা, এইভাবেই শেখাই। বাট আমি তোমাকে এই জিনিসগুলো আনছি কেন, দেখবা কেন আনছি, খুবই ইজিতে শিখবো। ওয়ার্ড রুট। এবং তোমরা যখন ইংলিশে একটা সাফিক্স প্রিফিক্স পড়ো না, মূল শব্দের আগে যেটা বসাও এটা সাফিক্স না প্রিফিক্স? প্রি মানে আগে, প্রিপজিশন মানে কি? শব্দের আগে বসাও। তাহলে ওয়ার্ড রুটের আগে যেটা বসে এটাকে তুমি কি বলবা? সাফিক্স না প্রিফিক্স? প্রিফিক্স বলবা। তাহলে ওয়ার্ড রুট মাঝে থাকে, আর এর সামনে যেটা থাকে এটার নাম হচ্ছে ভাইয়া প্রিফিক্স। এবং ওয়ার্ড রুটের পরে যেটা হয়, তুমি যখন একটা শব্দের শেষে কিছু যোগ করো সেটাকে বলা হয় সাফিক্স। তাহলে এই জিনিসটাকে তুমি বলবা, ওয়ার্ড রুটের পরে যেটা বসবে এটাকে তুমি বলবা হচ্ছে সাফিক্স। তাহলে এই জিনিসটাই হচ্ছে একটা নামকরণের মূল অংশ, যে মাঝে আমার কি থাকবে ভাইয়া? আমার মাঝে থাকবে হচ্ছে ওয়ার্ড রুট, মানে মূল শব্দ। এটার বাংলা লিখে নাও, মূল শব্দ। মাঝে থাকবে হচ্ছে মূল শব্দ, এবং মূল শব্দের আগে যেটা থাকবে এটাকে বলা হয় প্রিফিক্স বা পূর্বপদ। মূল শব্দের পরে যেটা থাকবে এটাকে বলা হয় পরপদ বা সাফিক্স। এই যে উদাহরণটা আমি দিলাম, এটাই হচ্ছে আমাদের নামকরণের 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। 3টা পদ্ধতির মধ্যে আমরা শিখব IUPAC পদ্ধতি, IUPAC
পিএসি মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে রুলটা, তিনটার মধ্যে একটা রুল দিয়ে আমরা সবকিছু করব। এই রুলে এই নিয়মটা বলা আছে, মাঝে থাকে ওয়ার্ড রুট, সামনে থাকে প্রিফিক্স, পিছনে থাকে সাফিক্স। এখন আসো আমাদের যেই জায়গাটা আমরা এত কিছু শিখলাম এটার সাথে মিলাবো, এটার সাথে আমরা এখন এটা মিলাবো। সো দেখো ভাইয়া, ওয়ার্ড রুট জিনিসটা কি? ওয়ার্ড রুট জিনিসটা মানে কি, মূল শব্দটা মানে কি, যে কার্বনের নাম্বারিং। তাহলে এই ওয়ার্ড রুট জিনিসটাই হচ্ছে আমাদের বাপ, ওয়ার্ড রুট জিনিসটাই আমাদের সেই বাপ। তাইলে এই ওয়ার্ড রুট জিনিসটাই হচ্ছে আমাদের সেই বাপ, তার মানে এইটাই আমাদের সেই বাপ, এটাকে তোমরা বাপ লিখো। এখন চিন্তা করো পরপদ মানে কি? পরপদ মানে হচ্ছে মানে সবার শেষে বসতেছে। সবার শেষে কে বসে? দাদা বসে। সবার শেষে কে বসে? দাদা বসে। দাদার কথাই শেষ কথা, তাহলে দাদা সবার শেষে বসে। সেজন্য এই যে সাফিক্স পরপদ, এই জিনিসটা হচ্ছে আমাদের দাদা। আর সবার আগে কে বসে? সবার আগে হচ্ছে আমাদের চ্যাংড়া পোলাপান, আমরা যারা আছি লুল পোলাপান, এরাই তো হচ্ছে সবার আগে একটা ডিসিশন হুট করে একটা ডিসিশন নিই, সবার আগে বসাই দিই। বা চিন্তা করো এরকম যে হচ্ছে, আচ্ছা ওইভাবে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে সবার আগে বসে কে? ওই যে লুল পোলাপান গুলা, যারা, তাহলে যারা লুল পোলাপান, যারা হচ্ছে সব নামকরণ যাদের দিয়ে শুরু হবে তারাই হচ্ছে প্রিফিক্স বা পূর্বপদ, তাহলে এরাই সে আমার লুল, ঠিক আছে। তাহলে নামকরণের কয়টা স্টেজ ভাইয়া? তিনটা। প্রথমে লুল পোলাপান দিয়ে নামকরণ শুরু হয়, তারপরে সেটা কি হয়? লুল পোলাপানের বাপ মানে আমাদের বাবা, তাহলে লুল পোলাপানের থেকে বাপে গেল, বাপ মানে কি? ওয়ার্ড রুট। এবং বাপের পরে চাচা থাকলে চাচারই স্থান দিব। দেখো এখানে চাচা কিন্তু নাই আপাতত, চাচা থাকলে চাচারই স্থান দিব, আর যদি না থাকে তাহলে ডিরেক্ট দাদায় চলে যাব। এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার। এই যে অ্যালডিহাইড, একই ফাংশনাল গ্রুপ, এক সময় দাদা ছিল, আবার এই উদাহরণে সে এক সময় কি হয়ে গেছে? লুল হয়ে গেছে। তাহলে দাদা যখন থাকবে তখন তাকে কি বলবা? সাফিক্স বলবা। তাহলে সাফিক্স মানেই পাশে লিখে রাখো দাদার ডি। আর যখন সে প্রিফিক্স হবে মানে পূর্বপদ, মানে ওকে দিয়েই শুরু হবে, তখন সে হবে লুল। এখন আসো ফাংশনাল গ্রুপ হিসেবে আমরা যদি এরকম দিই COOH, ঠিক আছে, COOH, এই COOH টা সচরাচর মনে রাখবা, এই COOH দিয়ে দেখো আমার নামকরণ শুরু হয়েছে, মানে সবার উপরেই COOH আছে। তাহলে তুমি চিন্তা করো, এই যে COOH সক্রিয়তা সিরিজের সবার উপরে, তার মানে এ কি কখনো লুল হবে? একে দিয়েই সবসময় শুরু হবে, তার মানে যাকে দিয়ে শুরু হবে সক্রিয়তা সিরিজের যে সবার উপরে, সে হচ্ছে দাদা। তাহলে RCOOH এই জিনিসটা কি? দাদা। আর এ যখন দাদা হিসেবে ইউজ হবে মানে সাফিক্স হিসেবে ইউজ হবে, তখন এর নাম হবে কি? দেখো তো, আমরা একটু চিন্তা করি যে এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটার নাম হয়ে যাবে, যখন দাদা হিসেবে ইউজ হবে তখন এটার নাম হবে ওইক অ্যাসিড। কি হবে? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তবে কখনো কখনো যদি এটা লুল হিসেবে ইউজ হয় তখন এটার নাম মনে রাখবে, ওই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিকের কার্বক্সি, তখন এটার নাম হবে কার্বক্সি। তবে এটা খুবই রেয়ার, তোমাদের আসে না, ঠিক আছে, তোমাদের আসে না। তবে আমি দু একটা উদাহরণ দেখানোর ট্রাই করব সামনে। ওকে, তাহলে COOH টা চলে গেল। এইবার আসো আমাদের এখান থেকে আমরা যদি এখান থেকে আমরা এটাকে টার্গেট করি, এই যে আমাদের কি আছে? RCN মানে CN, এক কথায়। তো যে ভাইয়া এটাও গেল আমাদের। এরপরে আসো আমাদের অ্যালডিহাইডের অংশটা ক্লিয়ার করি। এই যে এখানে আমাদের অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড এর লাস্টে কি আছে ভাই, বা ফার্স্টে কি আছে? অ্যাল আছে। যখন এটা মোস্ট পাওয়ারফুল হিসেবে বা দাদা হিসেবে ইউজ হবে তখন এটার নাম হবে ভাই অ্যাল। আর যখন এটা আমাদের লুল পোলাপান বা মোস্ট পাওয়ারফুল হবে না, প্রিফিক্স হিসেবে ইউজ হবে, তখন এটা দুইটা নাম হইতে পারে, মনে রাখবা দুইটা নাম। একটা হচ্ছে ফরমাইল হিসেবে ইউজ হইতে পারে, ফরমাইল, আর একটা হচ্ছে ওন। এই দুইটা জিনিস আমি তোমাকে দেখাবো, প্যারা নাই, দুইটা জিনিস দেখাবো কখন কোনটা হবে। এক সময় ফরমাইল হবে, এক সময় ওন হবে। এবার আসো অ্যালডিহাইডের পরে কি আছে? কিটোন আছে। তাহলে কিটোন আমরা এইভাবে দিয়ে দিলাম। কিটোনের লাস্টে কিটোন, ওন, লাস্টে কি আছে? ওন। যখন দাদা হিসেবে ইউজ হবে তখন এটা হবে হচ্ছে ভাইয়া ওন হিসেবে। আর যখন এটা হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ওন না, আচ্ছা কিটোনের লাস্টে কি হবে? যখন দাদা হিসেবে ইউজ হবে তখন এটা হবে ওন।
আর কিটোন যখন এমনিতে ইউজ হবে ওই যে প্রিফিক্স হিসেবে লুল হিসেবে ইউজ হবে তখন এটা ইউজ হবে অক্সো, অক্সো, এখানে এটা অক্সো হবে, অক্সো হবে। মানে অ্যালডিহাইড এক সময় ফরমাইল হিসেবে ইউজ হয়, আবার কিছু কিছু সময় এটা অক্সো হিসেবে ইউজ হয়। এবং অক্সো হিসেবে বা ফরমাইল হিসেবে কখন ইউজ হয় আমরা দেখবো। আর কিটোনের লাস্টে ওন আছে, তাহলে ওন থাকলে দাদা হিসেবে ইউজ হবে। আর যদি সেটা জাস্ট হচ্ছে এরকম থাকে যে প্রিফিক্স হিসেবে, মানে এটার থেকেও পাওয়ারফুল যদি কেউ থাকে তখন এটা অক্সো হিসেবে ইউজ হবে। এই জিনিসটা মাথায় রাখবো। তুমি নামকরণ দেখে যখন ধুমধাম অ্যান্সার করে দিবা না, অন্যরা তখন রুলস মনে করবে। এটা রুলস এর কোনো খেলা না, এটা হচ্ছে বাপ চাচা দাদা 14 গোষ্ঠী উদ্ধারের খেলা। সো দেখো, তাইলে আমরা হচ্ছে এখানে আসি। এই যে ব্যাপারটা, এই কিটোন ওন পর্যন্ত আসলো। এবার আমাদের অ্যামিনোর জায়গাটায় যদি আমরা চলে যাই, NH2, আমি কি বললাম এটা অ্যামিন বলি না, সচরাচর আমরা কি বলি অ্যামিন বলি। যখন দাদা হিসেবে ইউজ হবে অ্যামিন হবে, যখন দাদা হিসেবে ইউজ হবে এটার নাম হবে অ্যামিন। তবে তোমরা হচ্ছে যখন প্রিফিক্স হিসেবে ইউজ হবে তখন তো অ্যামিন রাখা যাবে না, একটু চেঞ্জ করতে হবে। কারণ আমরা জানি দাদার কথা আর ওই যে লুল পোলাপানের কথা তো সেম হইতে পারে না, মোস্ট পাওয়ারফুল যেহেতু, তাহলে ওটা অ্যামিন হইলো, এটা একটু চেঞ্জ আসবে, অ্যামিনো হবে, অ্যামিনো হবে। ঠিক আছে, সো আমরা আপাতত এইগুলো আপাতত মনে রাখবো। এরপরে যদি আমার আচ্ছা আরেকটা জিনিস অ্যালকোহলটা বলে দিই, অ্যালকোহল এটা অনেক লাগবে। সো অ্যালকোহল যদি থাকে কখনো, তাইলে অ্যালকোহল থেকে আমরা মনে রাখবো হচ্ছে অল। অ্যালকোহল, অ্যালকোহল দেখো, অ্যালকোহল নামের ফার্স্টেও এল আছে, অ্যালডিহাইড নামের ফার্স্টেও এল আছে। এখন অ্যালডিহাইড কিন্তু অলরেডি সক্রিয়তা যে উপরে ছিল, তাহলে এর পাওয়ারটা বেশি ছিল, তাই ও অলরেডি এল নিয়ে নিছে, দাদা এল নিয়ে নিছে। তাহলে অ্যালকোহলে তো আর এল ইউজ করতে পারবো না, তাই এলকে একটু চেঞ্জ করে দাদার মধ্যে আমরা অল লিখবো। কি লিখবো? অল, অল। আর যখন এটাকে আমরা এমনি কি নামে চিনি? হাইড্রক্সিল গ্রুপ না, হাইড্রক্সিল। তাই যখন এটা প্রিফিক্স হিসেবে ইউজ হবে তখন এটাকে আমরা হাইড্রক্সি নামে চিনবো, হাইড্রক্সি। তাহলে এটা হবে আমাদের হাইড্রক্সি, হাইড্রক্সি। ঠিক আছে, সো এই ছিল আমাদের হচ্ছে সেই ফাংশনাল গ্রুপ প্রিফিক্স মানে লুল আর সাফিক্স মানে দাদা, এইগুলোর কম্বিনেশন সবকিছু নামকরণের। এটা কি স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা কেমিস্ট্রিওয়ালা গ্রুপে পোস্ট করবা যে নামকরণের আদ্যপান্ত এখানে যা আমি শিখাইছি নামকরণের সব শেখানো ডান, নামকরণের সব বেসিক শেষ। এখন আমরা জাস্ট একটা করে উদাহরণ নিব, প্র্যাকটিস করব, ডান। এতটুকুই নামকরণের পুরো হচ্ছে আমাদের প্রসিডিওর, অর্থাৎ পুরো আমাদের হচ্ছে যে হচ্ছে থিওরি পার্টটা বা কনসেপ্ট লাগতো সবকিছু আমরা বুঝে ফেলছি। এরপরে আমরা জাস্ট এখানে প্র্যাকটিসে চলে যাব, এক একটা ধরবো আর ডান করব। ঠিক আছে, বাপ চাচা দাদা এটুকু একটু থাক। আমাদের কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমে এটাও আমরা একটু রাখি, নামটাও একটু রেখে দিলে ভালো হয়। মাঝের অংশটা আমরা ইউজ করি। দেখো মাঝের অংশটা আমরা ইউজ করব। এখন আসো এই সিরিয়ালটা একটু কষ্ট করে তোমাকে মনে রাখতে হবে যে প্রথমে লুল দিয়ে শুরু হবে, তারপর আমার লুল মানে কি তুমি, তারপর কি তোমার বাবা, তোমার বাবা তোমার কাছে সেকেন্ড প্রায়োরিটি, তারপরে কি তোমার হচ্ছে বাবার পরে যদি কেউ থাকে তুমি চাচাকে তারপরে হায়ার করো, আর চাচার পরে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ দাদার কাছে চলে যাও। তো নাম এই সিরিয়ালটা মনে রাখা খুব ইজি, সিরিয়ালটা মনে রাখা কঠিন কিছু না। এই হচ্ছে আমার ফার্স্ট নামকরণের জন্য আমি এটাকে চুজ করলাম, ধরো আমি এটাকে চুজ করলাম। এখন আসো কিছু কিছু জায়গা তোমাদের একটু ক্লিয়ার করি। তোমাকে যখন একটা নামকরণ করতে দিবে, ফার্স্ট অফ অল তুমি দেখবা যে এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। তুমি প্রথমত দেখবে এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। ভাইয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, এই যে এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। কোনো একটা যৌগের মাঝে এরকম যখন ফার্স্ট ব্র্যাকেট থাকে এটা মিন করে যে এই যে যৌগের মধ্যে যেইগুলো ফার্স্ট ব্র্যাকেটে আছে এই জিনিসগুলো শিকলে আছে। কোথায় আছে? শিকলে। তাহলে এই OH-টা আছে কই? শিকলে, মানে এই কার্বনের সাথে হাত আকারে আছে। আবার এই CH3টা কিসে আছে? শিকলে আছে। এই জিনিসটা আগে ক্লিয়ার থাকো, এগুলো লেখার আগে না ভাই, এগুলো হচ্ছে একটু মনে রাখবা। এখন দেখো তাহলে আমরা এটাকে ভাঙবো, বলে নামকরণের পরে যৌগটাকে একটু ভাঙা লাগে। তাহলে CH3CH, তারপর এটাও CHO। এই যে বলছিলাম এইগুলো শিকলে আছে, তাহলে এই CH এর সাথে এই OH টা শিকলে আছে, এই CH এর সাথে এই CH3টা শিকলে আছে।
এতটুকু আশা করি বুঝছো, ভেঙে নিলাম আগে। এইবার আসো ওই যে প্রথমে কে দাদা কে লুল, এই জিনিসটা আইডেন্টিফাই আগে করে ফেলতে হবে। কারণ তুমি একটা বাড়ির মধ্যে গেছো, কার কথা শুনবা? তুমি একটা চ্যাংড়া পোলাপানের কথা শুনবা, নাকি ওখানে যে সবচেয়ে ভারত্ব বা বয়োজ্যেষ্ঠ আছে তার কথাটা শুনবা? ঠিক আছে, সো এখন আমাদের খুঁজে বের করতে হবে এদের মধ্যে কে দাদা কে লুল। চিন্তা করো এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে। দেখো এই যে CHO আছে, মানে অ্যালডিহাইড গ্রুপ আছে। এইখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সেই গ্রুপটা, এটা হচ্ছে সেই আমার অ্যালকাইল গ্রুপটা। অ্যালকাইল গ্রুপ মানে আর গ্রুপ, এই যে লাস্টে ছিল অ্যালকাইল। এ জীবনে দাদা হতে পারতো না, মনে আছে কিনা? এই যে লুথা, এরা কখনো দাদা হইতে পারে না, লেস পাওয়ারফুল। এদেরকে বলা হয়তো লুথা, মানে এ দাদা হইতেই পারবে, তাহলে আগেই বাদ। এখন আসো OH, OH মানে অ্যালকোহল। তাহলে চিন্তা করো আমার CHO CH3 অ্যালকোহল, এই তিনজনের মধ্যে চিন্তা করো এই তিনজনের মধ্যে দাদাকে, এই তিনজনের মধ্যে দাদা হচ্ছে, এই তিনজনের মধ্যে দাদা হচ্ছে CHO। কারণ কি? এটা সক্রিয়তা সিরিজের সবার উপরে আছে, তাহলে দাদা পেয়ে গেলাম। বাকি দুইজন কি? লুল, তাহলে এটাও লুল, এটাও লুল। এখন আরেকটা বিষয় মনে রাখবা, তুমি কার কথা শুনবা? দাদার কথা না লুল পোলাপানের কথা? দাদার কথা। দাদা যেহেতু মোস্ট পাওয়ারফুল, তাহলে দাদার দিক থেকেই নাম্বারিং শুরু হবে। সোজা হিসাব ভাই, এই যে নাম্বারিং কোন দিক থেকে শুরু করবে এগুলো আবার লেখা হয়, দরকার নাই। তুমি দাদা আইডেন্টিফাই করে ফেলছো, দাদা যেহেতু মোস্ট পাওয়ারফুল, তাহলে দাদার কথাই আমাকে শুনতে হবে। তাই দাদা যেই কার্বনে আছে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। দাদা আছে এই দিকে, তাহলে এটা 1, এটা তাইলে আমার 2, এটা তাইলে আমার 3, এটা তাইলে আমার 4। তাহলে এই যে 1 2 3 4 নাম্বারিং করলে এটাই কিন্তু তোমার সেই বাপ, এই যে বাপের নাম্বারিং বা কার্বন শিকলের নাম্বারিং। এখন তুমি মেইন চেন চিনে গেছো, 1 2 3 4, এইটা হচ্ছে আমার মেইন চেন। তাহলে এই মেইন চেনটাকে এখন বক্সের মধ্যে নিয়ে নাও। বক্সে না নিলেও সমস্যা নেই, তুমি যখন প্রো হয়ে যাবা তখন বক্সে নেওয়া লাগবে না। ঠিক আছে, এই বক্সে নিয়ে নিলাম, এতটুকু আশা করি বুঝছি। বক্সে নিয়ে নিলাম, তাহলে এখন আমি দাদা কোনটা চিনি? মেইন চেন চিনি, মানে কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। বাপও চিনি। চাচা কি ডাবল বন্ড ট্রিপল বন্ড? নাই, চাচা নাই। দাদাকেও চিনি, এই যে দাদা এখানে আছে। লুলকেও চিনি। করো এখন এই দুইটাই লুল, তার মানে এইটারও যেই পাওয়ার এইটারও সেই পাওয়ার। যখন 3 4টা লুল একসাথে থাকে তখন তাদেরকে তুমি পাওয়ারের দিক থেকে যদি সাজাও, এটারও যেই পাওয়ার এটারও সেই পাওয়ার। তাহলে এখন এটার পাওয়ার কিভাবে আমি দেখবো? দেখো ভাইয়া, এই CH3 এটাকে আমরা বলি হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে মিথাইল, মানে M দিয়ে শুরু। আর এটাকে যখন, এটাও যখন লুল হয়, দেখো OH যখন লুল হিসেবে ইউজ হয় তখন এটার নাম হয় হাইড্রক্সি। তাহলে এটার নাম হচ্ছে হাইড্রক্সি। হাইড্রক্সি, দেখো হাইড্রক্সি শুরু হয় H দিয়ে। তাহলে M আর H এর মধ্যে আগে আসে কে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসে হচ্ছে আমার H। তাহলে লুল দুইটার মধ্যে প্রায়োরিটি কে পাবে? কাকে দিয়ে নামকরণ শুরু হবে? যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আছে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আছে H, দ্যাট মিন্স এই হাইড্রক্সি দিয়ে, এই লুলটা দিয়ে আমার নামকরণ শুরু হবে। তাহলে এই লুলটা, হাইড্রক্সিটা কয় নাম্বারে আছে ভাই? 3 নাম্বারে। তাহলে তুমি এখন লিখবা 3। আর OH যখন লুল বা প্রিফিক্স হিসেবে ইউজ হয়, এটাকে বলি আমরা হাইড্রক্সি। তাহলে এটা বলবা 3 হাইড্রক্সি। 3 হাইড্রক্সি। এবার পরের লুলে যাও, পরের লুলটা আছে 2 নাম্বারে। তাহলে 3 হাইড্রক্সি 2, 2 নাম্বারে কি আছে? লুলটার নাম কি? মিথাইল। তাহলে 2 মিথাইল, 2 মিথাইল। এক লাইনে লিখবা তোমরা, আমি একটু নিচে যাচ্ছি, আমার জায়গা নাই পাশে। 2 মিথাইল, এতটুকু বুঝছি। তাহলে লুলের কাজ শেষ। দেখো প্রথমটার কাজ শেষ। এবার বাপে আসো। বাপ মানে কি? কয়টা কার্বন আছে? 1 2 3 4। তাহলে বাপ মানে কি? কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। তাহলে 1 2 3 4, 4টা কার্বন থাকলে কি যেন বলতা? বিউট বলতা। তাহলে এটার নাম হবে 3 হাইড্রক্সি 2 মিথাইল। এর সাথেই লিখবা, কোনো ফাঁকা দিবা না। আমি একটু নিচে যাই। বিউটা, বিউটা আর অ্যালডিহাইড আছে, তাই না? অ্যালডিহাইড যখন দাদা হিসেবে ইউজ হয় তখন তার নাম হচ্ছে অ্যাল। তাহলে এটার নাম হচ্ছে অ্যাল। তাহলে বিউটানঅ্যাল, এরকমও বলা যায়। দেখো 3 হাইড্রক্সি 2 মিথাইল, 2 মিথাইল বিউটান। দেখো আমি একটু ভেঙে দিই। বিউটান, বিউটান যদি বলো বিউটান, তাহলে বাপ পর্যন্ত শেষ। অ্যালডিহাইড কততে আছে? 1 এ আছে। তাহলে বিউটান 1 অ্যাল। বা তুমি এটাকে লিখতে পারো 3 হাইড্রক্সি 2 মিথাইল 2
টু মিথাইল, এবার এখানে ফাঁকা দিবা না কোনো, ঠিক আছে, টু মিথাইল বিউটানেল। একে থাকলে ওইটা এক্সট্রা করে না বললেও হয়, তবে তোমার সতর্কতার জন্য আমি ভেঙে ভেঙে যদি বুঝাই, দেখো তাহলে এই যে 3 হাইড্রক্সি 2 মিথাইল, এই পুরোটাই, এই পুরো অংশটা আমার লুল। বিউটান মানে কার্বনের নাম্বারিং, এটা আমার বাপ মানে বি। এই যে 1L আমার চাচা নাই, তাহলে এইটুক হচ্ছে আমার দাদা, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা, এটা আমার তাইলে কি দাঁড়াইলো, লুল মানে এই তো প্রিফিক্স, তাহলে এটা আমার সেই প্রিফিক্স। এই যে বিউটান, এইটাই আমার বাপ, বাপ মানে কি ওয়ার্ড রুট বা মূল শব্দ, তাহলে এটা আমার হচ্ছে ওয়ার্ড রুট। আর এই যে 1L দাদা, দাদা মানে কি সাফিক্স, তাহলে এইটুকু হচ্ছে আমার সাফিক্স। তাহলে দেখছো আইইউপিএসসি নামকরণের মতোই আমার এটা আমি তোমাকে বোঝাই ফেললাম, বুঝছো। এই একটা পড়াইতে একটু সময় লাগলো, এরপরে ধূপধাপ হবে, ধূপধাপ করে ফেলবো। প্রথম কাজ দাদা বের করা। সো এখানে দেখতেছো যে একটাই মাত্র গ্রুপ আছে COOH, এবং এটা থাকলে আমরা বুঝছি এটা সবার প্রথমে, তাহলে এটাই দাদা, দাদা পেয়ে গেলাম। আর এই যে CH2 CH3 আছে, এটা আমার সেই অ্যালকাইল গ্রুপটা। তোমরা অনেকে অ্যালকাইল গ্রুপ চিনো না, আমি একটু চিনাই দিই। দেখো অ্যালকেন কি হয়, CH4, তারপর অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। আমি এটা মুছে দিব, ভালো করে আগে লিখে নাও। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। যখন কার্বন একটা থাকে, তখন আমরা যখন এই সূত্রে 1 বসাই, তখন হাইড্রোজেন 4টা হয়, তখন এটার নাম হয় মিথেন। যখন কার্বন 2টা হয়, তখন C2H6 হয়, এটার নাম হয় ইথেন। যখন কার্বন 3টা বসায়, তখন এটা হয় C3H8, তখন এটার নাম হয় প্রোপেন। এখন দেখো এই মিথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে নাও, এটা দেখতে হয় এরকম, CH3 একটা হাত ফাঁকা হয়ে যায়। তুমি যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন বের করে নাও, তখন সেটা দেখতে হয় এরকম, দেখো CH3 আর একদিকে থাকে হচ্ছে, আচ্ছা এইভাবে বুঝাই যে CH2 CH3 একটা হাত ফাঁকা থাকে। দেখো এই যে এই হাতটা আগে কেমন ছিল, ইথেন দেখতে CH3 একটা হাইড্রোজেন বের করছো। প্রোপেনে কি হয় ভাইয়া, প্রোপেনে এরকম দেখতে হয় ব্যাপারটা। প্রোপেন আগে দেখতে কেমন সেটা লিখে দিই, তাহলে বুঝবা। CH3 CH2 CH3 সমগোত্রীয় শ্রেণীতে ইথেন থেকে প্রোপেন গতদিন দেখাইছি। সো এরকম দেখতে থাকে, কিন্তু আমরা যখন একটা হাইড্রোজেন বের করে নিই, তখন এটা দেখতে হয়ে যায় এরকম যে CH2 CH3 এইখানে একটা হাত ফাঁকা থাকে। সো দ্যাট মিন্স তুমি যখন একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে নিবা, ওই গ্রুপটার নামই হচ্ছে আমার, এই গ্রুপগুলোর, এই যে এই গ্রুপগুলোর নামই হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ। এখন এটার নাম কি ভাইয়া, এটা ছিল মিথেন, এখান থেকে একটা হাইড্রোজেন বের করছো, তাই এটার নাম হচ্ছে মিথাইল। এটা ছিল কি ইথেন, 2 কার্বন, তাহলে এটা থেকে একটা হাইড্রোজেন বের করছো, তখন এটার নাম হয় ইথাইল গ্রুপ। এটা ছিল প্রোপেন, এটার থেকে একটা হাইড্রোজেন বের করছো, এটার তখন নাম হয়ে যায় প্রোপাইল গ্রুপ। আমরা আশা করি অ্যালকাইল নিয়ে আর প্যারা খাবো না। অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছি, এটাই অ্যালকাইল গ্রুপ। তাহলে তোমার কাছে আমার কোশ্চেন থাকবে অ্যালকিনাইল গ্রুপটা কি, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা বের করবা। অ্যালকি, আচ্ছা অ্যালকিনাইল, অ্যালকিনাইল গ্রুপ জিনিসটা কি, এইটা তোমাদের ব্রেন টিজার থাকলো অ্যালকিনাইল। আমরা আশা করি অ্যালকাইল গ্রুপ নিয়ে যদি হেজিটেশনে ভুগতাম, সেটা বুঝে গেছি। দাদা বের করার পর তোমার কাজ হচ্ছে লুলটাকে খুঁজে বের করা। সো আমরা এইটাকে আপাত দৃষ্টিতে লুল ধরে নিচ্ছি, কারণ এইটা আমার সেই দেখো তো 2 কার্বন বিশিষ্ট ইথেনের থেকে একটা হাইড্রোজেন কম, তার মানে এটা আমার ইথাইল অ্যালকাইল গ্রুপ। এখন আসো দাদা পেয়ে গেছি, তাহলে এটা আমার 1 হবে, 2 হবে। তোমার এই জায়গায় 2টা স্বাধীনতা আছে। কি স্বাধীনতা, তুমি ইচ্ছা করলে এইভাবে নেমে আসতে পারো, তখন এটা হবে 3, এটা হবে 4, এটা একটা স্বাধীনতা আছে। আবার তুমি কি করতে পারো, 1 2 এখানে 3 দিয়ে এখানে 4 দিতে পারো। সো আমরা কি করব, আমি যখন এরকম ভাবে নেমে আসার পরেও 4টা পাচ্ছি, আবার এইভাবেও 4টাই পাচ্ছি, তখন আমরা কি করব, তখন আমরা যে কোনো এক দিক থেকে এটাকে সাজাইতে পারি। সো আমার যেহেতু এটা মেইন রাখলে সুবিধা, এরকম দেখতেটা সুবিধা, করতে আমাদের নামকরণ করতে ইজি হয়, তাই আমরা কি করব, সোজা গেলাম। তাহলে এইটা আমাদের মেইন শিকল। মেইন শিকলের বাইরে যে আছে এইটাই আমাদের লুল, এইটাই আমাদের প্রতিস্থাপক। তাহলে একে দিয়েই নামকরণ শুরু হবে। তাহলে একে দিয়ে যদি নামকরণ শুরু হয়, তুমি আমাকে বলো এটা কয় নাম্বারে আছে, 2 নাম্বারে, তাহলে এটার নাম 2। আর এটা কি মিথাইল না ইথাইল, 2 কার্বন, তাহলে এটার নাম ইথাইল, 2 ইথাইল।
তাহলে লুলের কাজ শেষ। এবার কি বাপ মানে কয়টা কার্বন আছে? 4টা। তাহলে 1 2 3 4, তাহলে 2 ইথাইল বিউট। আচ্ছা একসাথে হবে 2 ইথাইল বিউট, 2 ইথাইল বিউট। বলো তো এটা কি হবে? 2 ইথাইল বিউটা, 2 ইথাইল, ওই যে বিউট বলতাম না, দেখো আমি একটু, আচ্ছা তোমাদের এইভাবে না দিই, বিউট। এখন আসো এক না, এবার হচ্ছে তাহলে বাপের কাজ শেষ, চাচা তো ডাবল বন্ড তো নাই, দাদা মানে মোস্ট পাওয়ারফুল, দাদার চলে যাও, দাদা কোথায় আছে? একে আছে, 1 ওইক অ্যাসিড। দাদা যখন সি ডাবল হয়ে যায় তখন এটাকে বলে ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। বা এইটাকে তুমি এইভাবে লিখতে পারো 2 ইথাইল বিউটা নোইক অ্যাসিড। কেন ভাই এভাবে লিখলেন? কারণ সি ডাবল এইচ একে আছে, এইটা আর বলা লাগে না, সি ডাবল এইচ একেই থাকে সচরাচর, তবে সি ডাবল একে থাকলেও এটা উল্লেখ না করলেও হয়। তাহলে 2 ইথাইল বিউটানোইক অ্যাসিড, এটার নাম এরকমও হইতে পারে। বলি এই যে এখানে কি আছে ভাইয়া? ই ভাওয়েল, এখানে ও, এটাও ভাওয়েল। যখন দুইটা ভাওয়েল পাশাপাশি থাকে যে কোনো একটা ভাওয়েলকে অমিট করে দিতে হয়। তাই আমি দেখছিলাম যে বিউট লেখার সময় ইটা লিখছিলাম না, তো এখানে ইটা না লিখলে বেটার হয়, ঠিক আছে? তো এইভাবে আমরা লিখবো, দুইটাই ভাওয়েল, একটা ভাওয়েলকে অমিট করে দিব, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওই যে বিউটানোইক কেন লিখে আবারও চিন্তা করো, এটা ছিল বিউটেন, ঠিক আছে? এই যে বিউটেন, বিউটেন, আর ওখানে ছিল ওইক, তাহলে বিউটেন আর ওইক অ্যাসিড দুইটা মিলে বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে? আমরা আশা করি বুঝছি এবার। বিউটেন প্লাস, ওই যে সন্ধি বিচ্ছেদ করো, বিউটেন প্লাস ওইক অ্যাসিড দুইটা মিলে বিউটানোইক অ্যাসিড। শুরু করব। দেখো এই জায়গায় কোনো রকম দাদা টাদা কিছু দেখা যাচ্ছে না, আপাতত দেখা যাচ্ছে না। এখানে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি ভাই, এই যে এইখানে। আর বাকি যারা, এটা হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ হিসেবে আমরা আপাতত কল্পনা করতে পারি। CH2CH3 মানে কি? ওই যে ইথেন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে এটা অ্যালকাইল গ্রুপ হিসেবে কল্পনা করতে পারো। সো এখন যেহেতু এখানে দাদা নাই, চাচা আছে, এই চাচাটাই এখন দাদা হিসেবে কাজ করবে, চাচাটাই এখন দাদা হিসেবে বা মোস্ট পাওয়ারফুল হিসেবে কাজ করবে। এখন চিন্তা করো, আমি যদি নাম্বারিংটা এভাবে করি, দেখো 1 2 3, আমি কয়েকটা সিনারিও দেখাই, 4 5, 5টা কার্বন পাইলাম। এবার এদিকে যাই, 1 2 3 4 5, এদিকেও 5টা কার্বন পাচ্ছি, 1 2 3 4 5 6। তাহলে সবাই আমাকে আশা করি বুঝতে পারছো যে আমার নাম্বারিংটা কোন জায়গা থেকে করতে হবে। 1 2 3 4 5 6, এই সোজা গেলে 6টা কার্বন পাচ্ছি, বাকি সব ক্ষেত্রে আমি 5টা কার্বন পাচ্ছি, ঠিক আছে? তোমাদের মনে হইতে পারে আমরা এভাবে নাম্বারিং করব, কিন্তু আসল ভুলটা কোথায় আমি একটু বলি। আমাদের মোস্ট পাওয়ারফুল যে তাকে দিয়ে শুরু করা উচিত, তারপরে আমি নাম্বারিং করে আমাদের কার্বন সংখ্যা বাড়ানোর চিন্তা করব। ব্যাপারটা বুঝো, আমার দাদা যে তাকে আমাকে আগে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং শুরু করতে হবে, দেন আমরা কার্বন শিকলের লেন্থ চিন্তা করব। তাইলে আমাদের আগে লেন্থ চিন্তা করলে হবে না। আমাদের দাদা এখন আছে কে? ডাবল বন্ড, তাহলে একে দিয়ে নাম্বারিং শুরু করলাম, 1 দিলাম 2 দিলাম। এখন তুমি বলতে পারো ভাই এদিকে যাব, এদিকে যাব, কোন দিকে যাব? এদিকে বামে যদি আসো 3 4 এই শেষ, জানে যদি যাও 1 2 3 4 5 হয়, 1 2 3 4 5 হয়। আবার যদি 1 2 3 4 5 এভাবেও আসো, তাও 5ই হয়। তাহলে আমরা কি করব? 1 2 3 4 5। তাহলে আমার মেইন শিকল কোনটা ভাইয়া? মেইন শিকল হচ্ছে এই যে, মেইন শিকলের বাইরে যারা থাকবে তারাই লুল। তাহলে এই হচ্ছে আমার এক লুল, এই হচ্ছে আমার এক লুল, বুঝছো? মেইন শিকলের বাইরে যারা থাকবে এরাই হচ্ছে লুল। তাহলে এইটা আমার একটা লুল, এইটা আমার লুল। লুল দিয়ে নাম শুরু হয়। এই লুল কয়ে আছে ভাই? একটা 3-এ আছে আর একটা 2-এ আছে। এই যে 2-এর সাথে আছে, 3-এর সাথে আছে। তাহলে এখন আমরা লিখবো 2-এও আছে 3-এও আছে, তাহলে এটাকে লিখবো 2 3 হাইপেন, একটা সংখ্যার পরে হচ্ছে এই যে 2, দুইটা সংখ্যা পাশাপাশি লিখলে কমা দিতে হয়, কমা দিছি। আবার সংখ্যা শেষ হওয়ার পর যখন আমি অ্যালফাবেট লেখা শুরু করব, হাইপেন দিতে হয়। তাহলে 2 3, এতটুকু বুঝছি। এটাও একটা ইথাইল, দুইটা কার্বন, এটাও একটা ইথাইল। দুইটা ইথাইলকে আমরা কি লিখি? ডাই ইথাইল। তাহলে 2 3 ডাই ইথাইল, ডাই ইথাইল। শেষ, কিন্তু লুলের কাজ শেষ। এবার আসো বাপ। বাপ কয়টা? 5টা। তাহলে 1 2 3 4 5। তাহলে 5টা বাপ মানে কি? 5টা বাপ না, মানে বাপের নাম্বারিং 5টা। তাহলে 2 3 ডাইথাইল পেন্ট।
এবার আসো বাপের পরে কি চাচা, চাচা আছে কয় নাম্বারে ভাইয়া একে, তাহলে পেন্ট 1 ইন, শেষ। বা তুমি এটাকে লিখতে পারো এরকম যে 2,3 ডাইইথাইল পেন্টিন 1। ঠিক আছে, বোঝা গেছে দুইটাই কারেক্ট। এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটা আমাদের বিভিন্ন বইয়ে ভুল আছে। আমি যে বইটা থেকে এইটা কালেক্ট করছি ওখানে আমি উত্তর মিলাইতে যে ওখানেও আমার বেশ টাইম লাগছে, কারণ ওই উত্তরটা এখানে ভুল ছিল, আমি পরে বের করলাম। এই জায়গাটাই তোমার বই, তারপর আমি হাজারি নাকসারের বইটা বের করছি, হাজারি নাকসারের বইয়ের থেকে দেন আমি এই জিনিসটা এরকমই একটা সিমিলার উদাহরণ ছিল ওটার সাথে কম্পেয়ার করে মিলাইছি, দেন এটা নিছি। সো বুঝতে পারতেছো যে তোমাদের কন্টেন্টের আগে প্রচুর রিসার্চ করে তারপর কন্টেন্ট আনা হচ্ছে এই কোর্সটাতে। অন্তত এখন থেকে যে কোর্সগুলো আসবে এরকমই হবে। আচ্ছা দেখো, তাইলে আমরা যে কাজটা করি, এখানে দেখো দুইটা ঝামেলা, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ট্রিপল বন্ড আছে। দ্যাট মিনস চাচা এমন হয়ে গেছে, মানে দাদার 2টা সন্তানও আছে, 3টা সন্তানও আছে, ব্যাপারটা এমন হয়ে গেছে। আমরা এখন কি করব? এখন তোমার কাজ হচ্ছে যখন যৌগে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একসাথে থাকে, প্রথম এই যৌগ, এইটা কিন্তু বেশ এক্সেপশনাল আসে, ভালো করে খেয়াল রাখো। ডাবল বন্ড ট্রিপল বন্ড যখন একসাথে থাকে তখন তোমার কাজ হচ্ছে যে তুমি যেদিক থেকে, তুমি ধরো এদিক থেকে ডাবল বন্ডের দিকে থেকে আগাইছো, ডাবল বন্ডের দিকে থেকে আগায় ডাবল বন্ডটা পাইছো ধরো 2-এ, আর ধরো ওই দিক থেকে আগায় ট্রিপল বন্ডটা পাইছো হচ্ছে, ট্রিপল বন্ডটা পাইছো ধরো 1-এ। ডাবল বন্ড পাইছো কার্বন কার্বন 2 নাম্বারে, ট্রিপল বন্ড কার্বন কার্বন 1 নাম্বারে, তাহলে তুমি আগাবা হচ্ছে ওই ট্রিপল বন্ডের দিক থেকে, মানে নাম্বারিং শুরু করবা ট্রিপল বন্ডের দিক থেকে। এবার চিন্তা করো ভাইয়া, আমি ডাবল বন্ডটা পাইছি হচ্ছে 1-এ আর ট্রিপল বন্ডটা পাইছি 2-এ, তাহলে তোমার কাজ হবে এই 1 নাম্বার থেকে নাম্বারিং শুরু করা, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড যেদিকে থাকবে সেদিক থেকে আগানো শুরু করবা। যাকে আগে পাবা কার্বন নাম্বারে, যাকে আগে পাবা ওই দিক থেকে নাম্বারিং শুরু করবা। তার মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড দুইটার সক্রিয়তার ক্রমতে আমরা সাজাই কেমনে, আগে দি ডাবল বন্ড পরে দি ট্রিপল বন্ড। তবে যখন একসাথে তারা থাকবে তখন সেটা কিভাবে নির্ধারণ হবে, যে আমাদের যেদিক থেকে আমি যেটা কাছে পাবো, ধরো এটা 2-এ পাইছি আর এটা 1-এ পাইছি, ট্রিপল বন্ডের দিক থেকে নাম্বারিং শুরু হবে। কিন্তু এই কেসটাই দেখো তো কি হয়েছে, এই কেসটাই হয়েছে কি, তুমি যদি নাম্বারিং করো এদিক থেকে তাহলে 1 2, মানে 1 আর 2 এর মাঝখানে মানে ছোটটা ধরবা, ছোটটাই তুমি ট্রিপল বন্ড ধরবা, তাহলে 1-এ আছে ট্রিপল বন্ড। আবার যদি তুমি এদিক থেকে নাম্বারিং করো 1 2, আবার এখানে কি আছে, 1-এ আছে ডাবল বন্ড, তার মানে 1-এ আছে ট্রিপল বন্ড 1-এ আছে ডাবল বন্ড। তার মানে যদি এরকম কখনো থাকে ডাবল বন্ড 1-এ ট্রিপল বন্ড 1-এ, তখন কি করব? তখন আমরা এই সক্রিয়তার ক্রমে চলে আসব। এই যে সক্রিয়তার ক্রমে অ্যালকিন আগে, তাই তখন নাম্বারিং শুরু করব অ্যালকিনের দিক থেকে। তাহলে আমি আবার বলি যে যখন আমরা ডাবল বন্ড ট্রিপল বন্ড দুই দিক থেকে শুরু করলে দুইটাই সেম পজিশনে পাবো, তখন আমি এই সক্রিয়তা সিরিজে অ্যালকিনের দিক থেকে নাম্বারিং শুরু করব। এই জায়গাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা নিয়ে আমাদের ওই যে বললাম বইয়ে ভুল আছে। তাহলে এদিকে 1 দিলাম, 2 দিলাম, 3 4 5 6, তাহলে এটা আমার মেইন শিকল, দিয়ে দাও মেইন শিকল। আর এইটা হচ্ছে তাইলে আমার সেই লুল, তাহলে লুল দিয়ে নামকরণ শুরু করে দাও, লুল দিয়ে নামকরণটা শুরু করে দি। চলো লুল দিয়ে যদি নামকরণটা শুরু করি তাহলে এটা আমার আছে কত, 3 মিথাইল। এইবার পুরো হচ্ছে কার্বন শিকল 6টা, তাহলে 3 মিথাইল হেক্স, ওকে 3 মিথাইল হেক্স। এইবার আসো চাচার মধ্যে, এবার আসো কাকে দিয়ে তুমি কাকে আগে দেখবা, ডাবল বন্ড না ট্রিপল বন্ডকে? দেখো ডাবল বন্ড মানে কি ভাইয়া ইন, ট্রিপল বন্ড মানে কি ভাইয়া আইন। ইনের ই আসে হচ্ছে আগে, আইনের ওয়াই আসে পরে, তাহলে এটা যেহেতু আগে আসে, যে আগে আসে তাকে আমরা আগে লিখি, আর যে পরে আসে তাকে আমরা পরে লিখি। তাহলে এখন তুমি করবা কি, 3 মিথাইল হেক্স বাপ পর্যন্ত শেষ, চাচার মধ্যে যে এটাকে করবা, এই ইনটা কোথায় আছে 1-এ, তাহলে 1 ইন, আইনটা কোথায় আছে 5-এ, তাহলে 5 আইন। এই হচ্ছে আমার নাম, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, এখানে কোনো দাদা নাই, এখানে কোনো দাদা নাই, চাচা পর্যন্ত ডান। দেখো তো ভাইয়া এখানে 2টা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। তাহলে আমি নাম্বারিং ডাবল বন্ড দিয়ে শুরু করি, 1
2 3 4। এটা একটু ট্রাই করো ভাইয়া, এটা ইজি, খুব একটা কঠিন না। এখানে দেখো সব ডাবল বন্ড, কোনো তোমরা শিকল টিকল দেখতেছো না, মানে লুল নাই, তাহলে বাপ দিয়ে শুরু হবে। বাপ মানে কি, নাম্বারিং করে দিছি, তাহলে বাপ মানে কি, এটা হচ্ছে 4টা কার্বন, তাহলে এটাকে কি বলবা, বিউট। আর যখন এরকম ডাবল বন্ড ট্রিপল থাকবে তখন বিউট না বলে বিউটা আমরা বলতে পারি, ইজি বিউটা বলা হয়, তাহলে বিউটা। এখন দেখো বিউটা মানে বাপের কাজ শেষ, বা চাচাই আসো, চাচা কয়টা আছে, 2টা, তাহলে কোথায় কোথায় আছে, একে আছে, 1 আর 2 এর মাঝে আছে, তার মানে একে আছে, 2 আর 3 এর মাঝে আছে, মানে 2 এ আছে, তাহলে বিউটা 1 2। এটা তো চাচা মানে কি, এটা ডাবল ওয়ান মানে কি, ইন কয়টা আছে, 2টা আছে, তাহলে বিউটা 1 2 ডাইন, বিউটা 1 2 ডাইন। বা এটাকে এরকম বলা যায় যে 1 2, আগে 1 2টা বলে ফেলতে পারো, মানে অনেক জায়গায় আসে আর কি এভাবে, 1 2 একবারে 1 2 বিউটা ডাইন, এইভাবে লিখে অনেক জায়গায়। সো দুইটাই কারেক্ট। এই যৌগটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেখো আমি একটু হিন্টস দিয়ে দিই, এদিক থেকে নাম্বারিং করলে 1 2 2 এ পাচ্ছ ট্রিপল বন্ড, এদিক থেকে যদি নাম্বারিং করো 1 2 3 এ পাচ্ছ ট্রিপল বন্ড, সরি ডাবল বন্ড। তাহলে এদিক থেকে নাম্বারিং করে তুমি 2 এ পাচ্ছ ট্রিপল বন্ড, এদিক থেকে নাম্বারিং করে তুমি 3 এ পাচ্ছ ডাবল বন্ড। এইবার আমার আগের যেই তোমাকে আমি বুঝাই আসছি সেটা অনুপাতে এই যে লুল, এটা ক্লোরিন ক্লোরো, যখন এই যে হ্যালো গ্রুপ থাকে তখন এটাকে আমরা লুল হিসেবে ধরলাম ক্লোরো। সো এখন তুমি এটার নামকরণটা করে হচ্ছে গ্রুপে জানাবা কোনটা হয়, ঠিক আছে? এটা থাকলো। আচ্ছা এইটা দেখি, এইটা অনেকটা ইজি না? দেখো তো আমি যে বলছিলাম ব্র্যাকেট যদি থাকে তাহলে কি করব, CH3 CH2 CH, এই ব্র্যাকেট গুলোকে আমরা হচ্ছে শিকলে পাঠাই দিব। তো শিকলে পাঠাই দাও, আর এইটাকে আমরা CH3 লিখলাম। তো এখন তো নামকরণ খুবই ইজি। দেখো ভাইয়া এখানে কি আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের এখানে আছে ক্লোরো, এখানে আছে ব্রোমো। দ্যাট মিন্স এই দুইটা জিনিসই কি আমার হ্যালো না? আর হ্যালো কখনো কি দাদা হইতে পারে? হ্যালো মানে এই যে কোথায় যেন লেখা ছিল, এই যে হ্যালো, হ্যালো সবসময় লুল। আর লুলের মধ্যেও যদি এক্সট্রা একটা মানে কম শ্রেণী থাকে, লুথা, যাদের কথা মানাই হয় না সেইটা, তাহলে এরা হচ্ছে সবসময় লুথা হিসেবে থাকে। এখন চিন্তা করো তাহলে আমি নাম্বারিংটা কিভাবে করব, নাম্বারিংটা কিভাবে করব? দেখো এই দিক থেকে যদি আমি আগাই, দেখো 1 2, আচ্ছা প্রথম কথা নাম্বারিং বা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার ইউজ করব, কারণ এদের মধ্যে পাওয়ারফুল কোনোটাই না। তাহলে এই ক্লোরো শুরু হয় C দিয়ে, ক্লোরিন, আর ব্রোমো শুরু হয় B দিয়ে। তাহলে তোমার মনে হইতে পারে বি হচ্ছে আগে আসে, তাহলে নাম্বারিংটা এই বি এর দিক থেকে করব। তাহলে দেখো তো ব্রোমিন 1 2 3, ব্রোমিন এই দিক থেকে নাম্বারিং করলে 3 এ পাওয়া যায়, আবার এদিক থেকে নাম্বারিং করলেও 3 এ পাওয়া যায়। তাহলে এটা নিয়ে কোনো প্যারা নাই আপাতত। তবে তুমি খেয়াল করবা নাম্বারিংটা তাহলে এদিক থেকে করবা না এদিক থেকে করবা, প্রশ্ন হচ্ছে এটা। 1 2 3 এটাও 3 এ পাচ্ছ এখানে, 1 2 3 এটাও 3 এ পাচ্ছ এখানে। কিন্তু তুমি খেয়াল করো, তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো শুধু ব্রোমিনকেই 3 এ পাচ্ছ, কিন্তু তুমি যদি ডান সাইড থেকে আসো তাহলে এটাকে 1 2 2 এ আরেকটা প্রতিস্থাপক তুমি অটো পেয়ে যাচ্ছ। তাহলে তুমি চিন্তা করবা আমি যদি এমন হয় যে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার মেইনটেইন করতে যায় কোনো প্রতিস্থাপক পরে আসতেছে, তাহলে কি করবা, উল্টা দিক থেকে একটু আমরা হচ্ছে মনে রাখবো। তাহলে আমরা কি করলাম, 1 2 2 এ আমরা ক্লোরিনকে পাচ্ছি, তাহলে আমাদের বোনাস হয়ে যাচ্ছে ক্লোরিনটা, তো আমরা এই দিক থেকে আসবো। তাহলে 1 2 3, তাহলে 3 4 5। তাহলে এখন নামকরণের সময় কিন্তু আবার ব্রোমিন দিয়ে শুরু করব, কারণ অ্যালফাবেটিক্যালে বি আগে। সো এখানে কি ছিল, ক্লোরিন ছিল। তাহলে এখন নামকরণটা শুরু করে দিই ভাইয়া। নামকরণ যদি শুরু করি তাহলে এটা আমার মূল হচ্ছে গ্রুপ, আর এই দুটো আমার প্রতিস্থাপক। তাহলে আমাদের ব্রোমো বি হচ্ছে কততে আছে, 3 এ আছে, তাহলে 3 ব্রোমো, 3 ব্রোমো। ক্লোরো, ক্লোরো কততে আছে, 2 এ আছে, তাহলে 2 ক্লোরো। তারপর হচ্ছে আমার বাপ, বাপ হচ্ছে 1 2 3 4 5 মানে পেন্ট। আর এখানে কি কোনো কিছু আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে? নাই, তাহলে পেন্টিন। বুঝা গেছে, 3 ব্রোমো 2 ক্লোরো পেন্টিন। এত ইজি, এইটা অনেক ইজি ছিল। সো এই ধরনের কোশ্চিনে আমরা কি করব, এই ধরনের কোশ্চিনে আমরা যে কাজটা করব, আগেও আমরা প্রতিস্থাপক দেখছি যেটা ছিল আমাদের হচ্ছে এই মাঝের দিকে। এখন প্রতিস্থাপকটা কই আছে, দেখো 2 প্রান্তে, এই প্রান্তে একটা আছে, মানে প্রান্তে এরকম আর কি ব্র্যাকেট দেওয়া আছে, আর এখানেও প্রান্তে ব্র্যাকেট দেওয়া আছে।
যখন প্রান্তে ব্র্যাকেট থাকবে, লিখে রাখতে পারো, যখন প্রান্তে ব্র্যাকেট থাকবে এই একটা CH3 বা একটা ভেতরের একটা মূলককে তুমি মেইন শিকলে পাঠাবা, আবার এই প্রান্তেও দেখো দুইটা CH3 আছে, একটা CH3 কে তুমি মেইন শিকলে পাঠাবা, একটাকে মেইন শিকলে পাঠাবা আর আরেকটা পড়ে থাকলো না, ওইটাকে পাশের কার্বনের হাতে পাঠাবা। আমি আবার যদি এটাকে বুঝাই, দেখো এখানে তিনটা আছে, তাহলে একটাকে তুমি মেইন শিকলে দিবা আর বাকি থাকলো দুইটা, এই দুইটাকে তুমি এই পাশের কার্বনে দুই পাশে দুইটা হাতে দিবা। আমি যদি ভেঙে দিই তাহলে ভালো বুঝবা। সো আমি যদি এটা ভাঙি, দেখো এটা এরকম হয়, এই যে এখান থেকে একটাকে আমি CH3 মেইনে রাখলাম আর পাশে একটা কার্বন আছে না, এই কার্বনে বাকি দুইটাকে এরকম হাতে আকারে পাঠাই দিলাম। এবার বাকিগুলো লিখলাম CH2, তারপর CH লিখার পরে এখানে দুইটা ছিল না, একটাকে মেইন শিকলে রাখলাম আর একটাকে এই কার্বনের হাতে পাঠাই দিলাম। ভাঙা আশা করি বুঝছি। এইবার আসো আমাদের হচ্ছে বাকি কাজ, এইবার আসো আমাদের হচ্ছে বাকি কাজ। বাকি কাজ তো খুবই ইজি, যে আমাদের হচ্ছে ওই যে লুল, এরা সবাই লুল না, দেখো তো এই যে CH3 মানে মিথাইল বা অ্যালকাইল সবাই লুল। তাহলে চিন্তা করো আমি নাম্বারিং শুরু করব। এইবার আসো ওই নাম্বারিং এর ক্ষেত্রে আমি যদি ডান সাইড থেকে আসি, 1 2 আমি 2 নাম্বারেই কিন্তু লুলকে পাচ্ছি বা প্রতিস্থাপককে পাচ্ছি। আমি যদি বাম সাইড থেকে আসি তাও 2 নাম্বারেই পাচ্ছি। পার্থক্যটা কোথায় একটু আগে বলছি, যে আমি যখন এই দিক থেকে আসতেছি একটা প্রতিস্থাপক 2 এ পাচ্ছি, আমি যখন এই দিক থেকে আসতেছি 2 নাম্বারে 2টা প্রতিস্থাপক পাচ্ছি। তাহলে তোমরা আমাকে বলো আমি ডান থেকে আসবো নাকি বাম থেকে আসবো? তোমরা আশা করি সবাই উত্তর দিবা যে ভাইয়া এই দিক থেকে আসেন। তাহলে আমরা এই দিক থেকে আসবো না। তাহলে এটা 1 2, তাহলে এটা 1 2 3 4 5, তাহলে এইটা আমাদের মেইন শিকল। মেইন শিকলের বাইরে যারা ওরা লুল, লুল কয়টা আছে? 1 2 3টা। তাহলে দেখো কত কততে আছে, 2 এ 2টা আছে, এই 2 নম্বরে একটা মিথাইল 2টা মিথাইল আছে, আবার 4 নম্বরে আরেকটা মিথাইল আছে। তাহলে আগে পজিশন গুলো বলতে হবে। তাহলে 2 দুইবার হবে 2 2 2 2, দুইটা 2 2, আবার কোথায় আছে? 4 এ আছে, তাহলে 2 2 4। এবার আসো মিথাইল গ্রুপ বা লুল কয়টা আছে? 3টা আছে, তাই আমরা লিখবো 2 2 4 ট্রাইমিথাইল, 2 2 4 ট্রাইমিথাইল। তাহলে লুল পোলাপানের কাজ শেষ। এবার মানে মেইন কার্বন শিকল বা বাপের কাজ, তাহলে কয়টা? 1 2 3 4 5, তাহলে 2 2 4 ট্রাইমিথাইল পেন্ট। আচ্ছা পেন্টেন, পেন্টেন আর তো কিছু নাই, আর কোনো গ্রুপ তো নাই। তাহলে 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। ইজি না? খুবই ইজি, বাট এই ভাঙাটা এক জায়গায় যে ঝামেলা হয়ে যেতে পারে। অ্যামিন কেন এক্সট্রা করে পড়াচ্ছেন? কারণ অ্যামিনটা এক্সট্রা করেই পড়া লাগে, এটা একটু এক্সেপশনাল কেস। অ্যামিনটা আসেও এক্সামে, অ্যামিন এক্সট্রা পড়বো, ইথার এক্সট্রা পড়বো আর অ্যাস্টার এক্সট্রা পড়বো, 3টা জিনিস আমরা এক্সট্রা করে পড়বো। সো অ্যামিন যদি বলি আমরা, অ্যামিনটা আসে হচ্ছে অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া দেখতে কেমন হয়, মানে অ্যামোনিয়া থেকে আসে ব্যাপারটা আমি এমনি মনে রাখি, তোমাদেরও মনে রাখতে বললাম যে NH3 অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে দাও, এটা দেখতে কেমন হয় ভাইয়া? NH2। অ্যামোনিয়া থেকে যদি তুমি 2টা হাইড্রোজেন বের করে দাও, এটা দেখতে কেমন হয়? NH। অ্যামোনিয়া থেকে যদি তুমি 3টা হাইড্রোজেন বের করে দাও, এটা দেখতে হয় শুধু N। তো অ্যামোনিয়া থেকে যখন তুমি একটা হাইড্রোজেন বের করছো, একটা হাত ফাঁকা হচ্ছে, ওই ফাঁকা হাতে যখন একটা R গ্রুপ যুক্ত হয় তখন এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন। অ্যামোনিয়া থেকে যখন তুমি 2টা হাইড্রোজেন বের করতেছো, তখন এই নাইট্রোজেনের 2টা হাত ফাঁকা হচ্ছে এবং 2টা হাতে যখন এই 2টা হাতে ডিরেক্টলি যখন 2টা R গ্রুপ যুক্ত থাকে, ডিরেক্টলি যখন একটা 2টা R গ্রুপ যুক্ত থাকে, তখন এটাকে বলা হয় ভাই 2 ডিগ্রি অ্যামিন। অ্যামোনিয়া থেকে যখন তুমি 3টা হাইড্রোজেন বের করতেছো, তখন নাইট্রোজেনের 3টা হাত ফাঁকা হচ্ছে, তখন নাইট্রোজেনের 3 দিকে 3টা R গ্রুপ থাকে, তখন নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি 3টা R গ্রুপ কন্ট্যাক্টে আছে, তাই এটার নাম হয়ে যায় তখন 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আমরা আশা করি বুঝছি অ্যামিনের ডিগ্রিটা কেমনে ডিফাইন করে। তাহলে আবার একটু বলি যে আমাদের ফার্স্ট যৌগ ছিল অ্যামোনিয়া, একটা হাইড্রোজেন বের করছো, একটা আর গ্রুপ কানেক্টেড 1 ডিগ্রি, 2টা হাইড্রোজেন বের করছো, 2টা আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ কানেক্টেড, 2 ডিগ্রি অ্যামিন। এন এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, ব্যাপারটা বুঝো। 3টা হাইড্রোজেন বের করছো, এন এর সাথে 3টা আর ডিরেক্টলি, দেখো এন এর সাথে আর, এন এর সাথে আর, এন এর সাথে আর, এটা 3 ডিগ্রি অ্যামিন। কেন বুঝাইলেন এটা? আমাদের নামকরণে আগে বুঝতে হবে এটা কয় ডিগ্রি অ্যামিন, সেই অনুপাতে নামকরণে যেতে হবে।
CH3 CH2 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 NH2। সো এইটা দেখে আমাকে আগে ফার্স্টে তোমরা বলবা যে ভাই এটা কয় ডিগ্রি অ্যামিন, এতটুকু জাস্ট অ্যান্সার দাও, আমি নামকরণ শিখাচ্ছি, এতটুকু জাস্ট অ্যান্সার দাও এটা কয় ডিগ্রি অ্যামিন। করো যে এখানে NH2 আছে মানে কি যে নাইট্রোজেনের এক সাইড হচ্ছে হাইড্রোজেন কনজিউম করছে দুইটা, আর আরেকটা হাত যে ফাঁকা হয়েছে ওইখানে আর গ্রুপ যুক্ত আছে, এটা চুরিবিদ্যা। আর মূল ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি একটা কার্বন কানেক্টেড, আর এই পাশে নাইট্রোজেনের সাথে কানেক্টেড হাইড্রোজেন। সো হাইড্রোজেন দেখে তো আমরা ডিগ্রি বলি না, আমরা কি বলি নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি কানেক্টেড এই কার্বনটা, তাই এই কার্বনটা এটা কিন্তু একটা কার্বন, তোমরা মনে করতে পারো 1 2 3 4, ভাই এই কার্বনগুলো কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না, ডিরেক্টলি কানেক্টেড একটা, তাই এটাকে বলবা 1 ডিগ্রি অ্যামিন। এই মাঝে মাঝে এই কোশ্চেনও আসে নিচের কোনটি 1 ডিগ্রি অ্যামিন, নিচের কোনটি 2 ডিগ্রি অ্যামিন। কিছুক্ষণ পরেই তোমরা কোশ্চেন ব্যাংক সলভে যদি যাও দেখবা 2 ডিগ্রি অ্যালকোহলের সংকেত চাইছে। সো এই জিনিসগুলো ক্লিয়ার করবো আস্তে আস্তে, আগে অ্যামিনটা ক্লিয়ার করলাম। সো 1 ডিগ্রি অ্যামিন যখন তুমি ডিফাইন করছো, এটা সবথেকে সিম্পলেস্ট নামকরণ। দেখো এখানে অ্যামিন পাশের থেকে নাম্বারিং শুরু করবে 1 2 3 4, তাহলে দেখো তো এই অ্যামিনো গ্রুপটা কয় নম্বরে আছে, 1 নম্বরে যুক্ত আছে, তাহলে এটার নাম হবে এরকম যে 1 অ্যামিনো 1 2 3 4, তাহলে 1 অ্যামিনো বিউটেন, এটার নাম হবে 1 অ্যামিনো বিউটেন। বুঝা গেছে? এটার নাম হবে কি 1 অ্যামিনো বিউটেন। আমি যদি আরেকটা উদাহরণ দিই তোমাকে 1 ডিগ্রি অ্যামিন দিয়ে, সে এরকম আছে CH3 CH2, এখানে আমি 5টা দিলাম, ঠিক আছে, একবারে 5 দিয়ে দিছি, আর এখানে আছে হচ্ছে NH2। এটার নামকরণ সবাই একটু আমাকে করে বলো তো, 1 মিনিটের সময় লাগবে না আশা করি, এটা একটু বলো। মানে 6টা কার্বন, আর এটা তাহলে 1 নম্বরে আছে, তাহলে এটার নাম খুবই সোজা 1 অ্যামিনো হেক্সেন, এত ইজি, ঠিক আছে। তো এখানে অ্যামিনোর মাঝে একটু তুমি কখনো কখনো দেখবে এরকম ব্র্যাকেট দেওয়া আছে, মাঝে মাঝে থাকতে পারে, সো না দিলেও প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি অ্যামিন নিয়ে আশা করি প্যারা নাই। এবার আমরা আসো আরেকটায় যাই, তাহলে এটা আমরা বুঝছি, উপরেরটা মুছি, পরেরটা মনে হয় না লিখলে লিখে নাও। এবার আসো এইটায় আসো যে CH3 CH2 CH2 NH CH3, এই যে যৌগটা দেখতেছো এটা কয় ডিগ্রি অ্যামিন ভাইয়াকে একটু বলো। এই যে যৌগটা তুমি দেখতেছো এটা কয় ডিগ্রি অ্যামিন ভাইয়াকে একটু কষ্ট করে বলো। এইদিকে একটা CH3 মূলক কানেক্টেড, এই পাশে একটা CH2 মূলক কানেক্টেড, এটা 2 ডিগ্রি অ্যামিন। আর 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নামকরণটা করতে গেলে তোমাকে একটু এটাকে আগে একটু হালকা ভেঙে নেওয়াটা ইজিয়ার। তো ভাঙায় আছে, প্যারা নাই, ভাঙাটা একটু দেখাই দিই যে CH3 CH2 CH2 N, এক হাতে H এক হাতে CH3। সো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, আবারও এইখানে তুমি এই সাইডে 1 2 3 করো, আর এই যে অংশটা এটাকে একটু বক্স করার ট্রাই করো। এই যে এইটুকু তো আমার অ্যামিনো গ্রুপটা, এই গ্রুপটাকে একটু বক্স করো। অ্যামিনো গ্রুপটা 1 নম্বরে, তাই 1 দিলাম। আর এই যে মিথাইল গ্রুপটা এটা কিন্তু কোনো নাম্বারের সাথে যুক্ত না। এই মিথাইল এতক্ষণ যা দেখছো তুমি, দেখো আমি যদি এরকম দিই, দেখো CH3 CH2 CH CH3 CH3 এরকম থাকলে তুমি নাম্বারিং করছো ভাই, এটা হচ্ছে আমাদের 1, এটা 2, মানে 2 নাম্বারে মিথাইল ছিল। কিন্তু এখন খেয়াল করো এই মিথাইল গ্রুপটা কিন্তু নাম্বারের সাথে যুক্ত না, এটা N এর সাথে যুক্ত, তাই এখন নামকরণটা এরকম হবে যে 1 ওই নাম্বারটা হবে N, তাহলে 1N, N এ কে যুক্ত, মিথাইল যুক্ত, তাহলে এটা হবে 1N মিথাইল। আর এই পুরো গ্রুপটার নাম অ্যামিনো, তাহলে 1N মিথাইল অ্যামিনো। ভালো করে খেয়াল করো 1N মিথাইল অ্যামিনো, এটাকে ব্র্যাকেটে তুমি দিয়ে দাও। আর এই পুরোটা 1 2 3 তিনটা কার্বন, তাই এটার নাম হচ্ছে প্রোপেন। আবার একটু বুঝাই যে এই পুরো অ্যামিনো গ্রুপ 1 নাম্বার কার্বনে যুক্ত, তাই 1। এই মিথাইল গ্রুপটা এখন N এর সাথে যুক্ত, তাই এটা N মিথাইল, পুরোটা অ্যামিনো, তাই একটু কমপ্লিট করে 3টা কার্বন, তাই প্রোপেন।
বোঝা গেছে? এর সাথে ডিরেক্টলি দুইটা CH3 যুক্ত, এই যে CH3 মানে কি দুইটা একসাথেই যুক্ত, আর N এর সাথে আবার একটা CH যুক্ত, মানে তিনটা CH যুক্ত 3 ডিগ্রি। বোঝা গেছে আশা করি। এবার এটাকে ভাঙো, ওই যে বলছিলাম এইরকম থাকলে ভেঙে ফেলবা। সো N দিয়ে দুই পাশে দুইটা CH3 দাও। এটা একটু যারা চালাক অলরেডি বুঝে ফেলছো নামটা কেমন হবে। তোমার নিয়ম কি ছিল ভাইয়া? এই গ্রুপটাকে হচ্ছে অ্যামিনো গ্রুপটাকে একটু বক্স টাইপ করে আলাদা করা, ডট ডট দিয়ে, আর এইগুলোকে নাম্বারিং করা। আবারও দেখতেছো একে যুক্ত আছে, তাই 1 এই গ্রুপটার নাম অ্যামিনো, ঠিক আছে, বাট এই অ্যামিনো গ্রুপে দেখতেছো দুইটা মিথাইল, এই যে এখানে এই দুইটা মিথাইল ডিরেক্টলি কিন্তু দুইটা মিথাইল কিন্তু কোনো সংখ্যার সাথে যুক্ত না, এন এর সাথে যুক্ত, তাই এটা হবে 1 NN। দুইটা মিথাইল দুইটা মানে দুইটা এ একটা এন এর সাথে যুক্ত, একটা এন, তাই দুইটা NN, তাই NN ডাইমিথাইল, আর পুরো গ্রুপের নাম অ্যামিনো, ব্র্যাকেট ক্লোজ, আর এইটা দুইটা কার্বন, তাই এটার নাম ইথেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 1 NN ডাইমিথাইল অ্যামিনো ইথেন। ইথারটা দেখতে হয় মাঝখানে ও দুই সাইডে আর, এটার নামই ইথার, মনে রাখো। মাঝখানে ও দুই সাইডে আর, এটার নামই ইথার। সো দুইটা আর গ্রুপের মধ্যে ভিন্নতা হইতে পারে, মাঝখানে ও দুই সাইডে আর, এটার নামই ইথার। তুমি চিন্তা করো এই পোরশনটা আমার বড় পোরশন, এই পোরশনটা আমার ছোট পোরশন। ছোট পোরশনের নাম আমরা কিভাবে করব আর বড় পোরশনের নাম আমরা কিভাবে করব সেটাই আমরা শিখব। ছোট পোরশনটা এই যে এইভাবে তুমি একটু চিন্তা করো, ছোট পোরশন, আর এই অংশটা আমার বড় পোরশন। ছোট পোরশন এইটাকে আমরা অলরেডি একটা নামে বলছি, দেখো এই যে ও, এই যে আর, এখানে ছিল ও আর, এই ও আর কে আমরা এইভাবে ডাকতাম অ্যালকোক্সি। তাহলে ও আর যেই ছোট পোরশনটাই থাকবে, মানে ছোট পোরশনটা ও এর সাথে নিবা, নিয়ে বলবা এই পোরশনের নাম হচ্ছে ভাইয়া অ্যালকোক্সি। এই পোরশনটাকে তুমি নামকরণ করবা কি করে? অ্যালকোক্সি হিসেবে। আর এই বড় পোরশনটাকে তুমি নামকরণ করবা অ্যালকেন হিসেবে। সো আমি যদি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়, দেখো ধরো এরকম আছে আমার CH3 CH2, একটা আর, মাঝখানে ও আর একটা CH3। তাহলে দেখো আগে এটা ইথার কিনা আগে আমাকে চিনতে হবে। দেখো ভাইয়া মাঝখানে ও, এই পাশে একটা আর, এই পাশেও আর, এটার নামই বলছিল ভাইয়া ইথার। হ্যাঁ, এটা তাহলে ইথার থেকে আসছে, এতটুকু ক্লিয়ার। এইবার আসো যে এই ইথারের মধ্যে একটা ছোট পোরশন আছে, একটা বড় পোরশন আছে। ছোট পোরশন যেটা এই পাশে দেখো অক্সিজেনের এই সাইডে একটা কার্বন আছে, আর অক্সিজেনের এই সাইডে দুইটা কার্বন আছে। সো অক্সিজেনের এই সাইডে যেহেতু একটা কার্বন আছে, এটা ছোট পোরশন, ছোট পোরশনটাকে অক্সিজেন সহ বক্স করবা এবং এটার নামকরণ করবা অ্যালকোক্সি হিসেবে। আর এই যে পোরশনটা বড়, এটার নামকরণ করবা অ্যালকেন হিসেবে। তাহলে বলো তো এটা একটা কার্বন মানে কি? মিথেন। আর এইটা যেহেতু মিথেনের অ্যালকোক্সি হিসেবে নামকরণ হবে, তাহলে এটার নাম কি হবে? মিথক্সি। আর এই বড় পোরশনটার নাম কি হবে? অ্যালকেন। তাহলে দুইটা কার্বন মানে কি? মিথেন ইথেন। তাহলে এটার নাম কি হবে? মিথক্সি ইথেন। এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হবে মিথক্সি ইথেন। এখন প্রশ্ন হচ্ছে তুমি নাম্বারিং কি করবা না? হ্যাঁ, নাম্বারিংটা করবা বড় পোরশন থেকে। এই যে তাহলে এই যে এইটা তো ছোট পোরশন, বাদ দিলাম, এখানে নাম্বারিং করবা 1 2। আর প্রশ্ন হচ্ছে এই ছোট গ্রুপটা কয় নাম্বারে যুক্ত? 1 নাম্বারের সাথে। তাহলে এটা 1। আর ছোট গ্রুপের নাম কিভাবে হয়? অ্যালকোক্সি হিসেবে। এটা কয়টা কার্বন? একটা। তাহলে মিথেন থেকে মিথক্সি, তাহলে এটা হবে 1 মিথক্সি। আর এই বড় পোরশনের নাম কি? অ্যালকেন হিসেবে হবে, তাহলে 1 মিথক্সি ইথেন। এখানে ও দুই সাইডে আর আছে, এই সাইডে আর আছে, এই সাইডেও আর আছে। বলো এই সাইডের একটা কার্বন আছে, এই সাইডে দুইটা কার্বন আছে। তাহলে ছোট পোরশনটাকে তুমি এইরকম অক্সিজেন সহ বক্স করবে এবং এটার নামকরণ করবা অ্যালকোক্সি হিসেবে। আর বড় পোরশন যেটা, এটার নাম স্বাভাবিক অ্যালকেনের মতো করবা। এখন চিন্তা করো এই যে ছোট পোরশন, এটা কয় নাম্বারের সাথে যুক্ত আছে? 1 নাম্বার কার্বনের সাথে। তাহলে 1 দিছি। আর এই ছোট পোরশনের একটা কার্বন হলে তাকে মিথেন বলো, কিন্তু আমরা তো ছোট পোরশনকে অ্যালকোক্সি বলবো, তাহলে মিথেন থেকে মিথক্সি। তাহলে এই যে মিথক্সি। আর বড় পোরশনটাকে জাস্ট তুমি দুইটা কার্বন, তাই ইথেন বলে দিবা। সোজা হিসাব, দুই পাশেই সমান। এতক্ষণ বলছি ভাইয়া ছোটটাকে কি বলবো? ছোটটাকে বলবো অ্যালকোক্সি হিসেবে, আর বড়টাকে বলবো অ্যালকেন হিসেবে। কিন্তু এখন তো ভাই আপনি দুই পাশে সমান দিলেন, এখন কিভাবে নামকরণ করব? কোনো এক্সট্রা নিয়ম নাই। দেখো
তুমি এখন দেখো এই পাশেও আমার কার্বন, অক্সিজেনের এই পাশেও কার্বন দুইটা, এই পাশেও কার্বন দুইটা, তার মানে যখন দুইটা ইকুয়াল হবে যে কোনো পাশকে তুমি বড় ছোট হিসেবে ওইভাবে চিন্তা করো। তো ধরলাম আমার এই পাশটা হচ্ছে সে, আমরা এই পাশের নামটা করব অ্যালকোক্সি হিসেবে, আর এই পাশের নামটা করব আমরা অ্যালকেন হিসেবে। তাহলে কি হবে, আর এটা তাহলে 1 হবে, এটা 2 হবে, তাহলে এই যে অ্যালকোক্সি গ্রুপটা 1 এর সাথে যুক্ত, তাহলে এটা হবে 1। আর এটা অ্যালকোক্সি মানে কি, অ্যালকোক্সি দুইটা কার্বন মানে এটাকে বলা হয় ইথেন, এবং ইথেন না বলে এটাকে বলবো ইথোক্সি, তাহলে এটা হবে 1 ইথোক্সি, আর দুইটা কার্বন অ্যালকেনের মতো হইলে ইথেন। দেখো এটা আমার অ্যালকাইল, শুধু অ্যালকাইল, কিন্তু তুমি এই অ্যালকাইলের সাথে যখন একটা অক্সিজেনের সাথে আর গ্রুপ থাকবে এটার নাম হয়ে যাবে অ্যালকোক্সি। তো এখন চিন্তা করো এটা ইথেন ছিল, বাট এটাকে তুমি তো অক্সিজেনের সাথে অ্যাড করছো, তাহলে এইটুক হচ্ছে ইথোক্সি, আর এইটা তো অক্সিজেনের সাথে যুক্ত নাই, তাই এইটুক হচ্ছে আমার ইথেন। যদি স্বাভাবিক আমি যেভাবে শিখাইছি দুই পাশেই সমান, যে কোনো এক পাশকে অক্সিজেন সহ ধরো, তাহলে এটা হচ্ছে আমার, আর এটাকে 1 নাম্বার দাও, তাহলে 1 এ কি আছে ভাইয়া, এই গ্রুপটা আছে, তাহলে এটা মিথেন ছিল, এটাকে আমরা মিথোক্সি বলবো, তাহলে 1 মিথোক্সি, আর এই পুরোটাকে CH3 আছে না, তাহলে 1 মিথোক্সি, এই গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে মিথেন, 1 মিথোক্সি মিথেন। ঠিক আছে, 1 মিথোক্সি মিথেন। এখন আসো যে ভাইয়া এটাকে কি অন্য নামে ডাকা যায়, আমরা যেভাবে চিন্তা করি, দেখো তো এখানে এই পাশে একটা মিথাইল গ্রুপ আছে, এই পাশে একটা মিথাইল গ্রুপ আছে, আর এই পুরো জিনিসটা আমরা জানি মাঝখানেও দুই সাইডে আর, এটার নাম ইথার। তাহলে দেখো এইখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, দুইটা মিথাইল গ্রুপ আছে, তার মানে এটার নাম কি বলা যায় যে ডাই মিথাইল। আর এই স্ট্রাকচার থাকলে এটাকে আমরা বলি ইথার, এটাকে কি এমন বলা যায় যে ডাই মিথাইল ইথার? হ্যাঁ বলা যায়, কিন্তু এটা আমার সে IUPAC নামকরণ না। আমাদের বলছিলাম না আরো দুইটা নামকরণ আছে, একটা হচ্ছে কমন নেমিং আর একটা হচ্ছে উদ্ভূত, মানে একটা হচ্ছে সাধারণ আর একটা উদ্ভূত নিয়ম। সো আমাদের IUPAC মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনুযায়ী উপরেরটা ঠিক, আর নিচের এইগুলো মাঝে মাঝে অপশনে দেয়, এই জন্য শিখাই দিলাম। ঠিক আছে, তাহলে এইটা যদি ডাইমিথাইল ইথার হয় তাহলে এখন উপরেরটার দিকে যাই তো ভাইয়া, এখানে CH3 CH2, অক্সিজেনের এক পাশে আছে CH3 CH2, অক্সিজেনের আর এক পাশেও আছে CH2 CH3 CH2, CH3 CH2 মানে কি ইথাইল, কয়টা আছে? দুইটা আছে, তাহলে কি ভাই এটাকে ডাই ইথাইল, আর এই স্ট্রাকচারকে বলা ইথার, তাহলে কি এটাকে ডাই ইথাইল ইথার বলা যায়? হ্যাঁ ভাইয়া বলা যায়। ঠিক আছে, আর এটাকে কি ডাই মিথাইল ইথার বলা যায়? হ্যাঁ ভাইয়া বলা যায়, তবে এগুলো কিন্তু আমাদের IUPAC নামকরণ না, তবে মাঝে মাঝে অপশনে থাকে, তাই ভাইয়া শিখাই দিল। ওকে, বোঝা গেছে? অ্যামিন দেখছো না, অ্যামিন দেখতে কেমন হয় ভাই? RNH2, তাই না? এরকম দেখতে হয়। আচ্ছা, অ্যাসিড দেখতে কেমন হয়? RCOOH। অ্যাসিডেরই একটা জাতক আমরা শিখেছি অ্যামাইড। অ্যামাইডের চেঞ্জটা কোথায় হয় বলছিলাম কালকে, অ্যাসিডের জাস্ট OH-টা কেটে দিতে হয়, কেটে দিয়ে এতটুকু ঠিক থাকে, অ্যামাইড মানে কি NH2 ঢুকবে এখানে। দেখো দুইটা, এটা হচ্ছে আমার অ্যামাইড, এটা অ্যামাইড আর এটা অ্যামিন, দুইটা কিন্তু দেখতে অনেকটা সিমিলার এবং তাদের নামকরণও সিমিলার। তার মানে অ্যামিন তুমি যেভাবে নামকরণ করছো, অ্যামাইডটা অনেকটা সেরকমই নামকরণ হবে, তবে অ্যামাইড গ্রুপের জন্য একটু নামে ভিন্নতা আসবে। তার মানে অ্যামিন দেখতে RNH2, আর অ্যামাইডে জাস্ট মাঝখানে একটা CO ঢুকবে। কেন ঢুকবে তো বুঝছো, অ্যাসিডের যেহেতু এটা জাতক, তাহলে অ্যাসিডের COটা এখানে থেকে যাচ্ছে, ওই জন্য এটা অ্যামাইড। এতটুকু আশা করি বুঝছি। এখন আসো এই অ্যামাইড, এই যে অ্যামাইডটা দিছি এটার সাথে কয়টা আর গ্রুপ যুক্ত? একটা, তাহলে এটাকে তুমি কি বলবে? 1 ডিগ্রি। এখন যদি তোমাকে আমি এমন দিই যে ভাই এখানে একটা আর গ্রুপ CONH, এখানে একটা CH3, তাহলে এখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ যুক্ত, এখানে একটা, তাহলে এটা 2 ডিগ্রি। এখন যদি এরকম দিই যে RCONCH3 দুইটা, মানে এখানে দুইটা CH3 দুইটা, আর এখানে একটা, তার মানে এটা 3 ডিগ্রি অ্যামাইড। তাহলে অ্যামাইডের ডিগ্রি গুলো কি বোঝা গেছে? এখন খুব ফাস্ট বুঝবা, কারণ আমরা অ্যামিনেরটা ভেঙে ভেঙে বুঝছি, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, CONH2 প্রথমে ভাইয়া এটা দেখতে অনেকটা অ্যামিনের মতো লাগছে, অ্যামিন কিনা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখো ভাইয়া এখানে এই পাশে একটা NH2 আছে, তারপর এখানে একটা CO আছে, এই সাইডে একটা R আছে, তার মানে এটা দেখতে RNH2 হলে তো অ্যামিন হইতো, এটা RCONH2 মানে এটা অ্যামাইড। এতটুকু আগে বুঝে ফেলতে হবে, নাই পারবা না।
অ্যামাইড। এবার আসো ভাইয়া, অ্যামাইডের এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি, কারণ দেখছো এন এর এই সাইডে দুইটাই হাইড্রোজেন, এই সাইডে একটা কার্বন, দ্যাট মিন্স 1 ডিগ্রি। 1 ডিগ্রির নামকরণ সবচেয়ে ইজি ভাই, এটাও বলে আসছি, 1 ডিগ্রির নামকরণ সবচেয়ে ইজি। সো এটা চিন্তা করো যে আমাদের এখানে কয়টা কার্বন আছে? 1 2 3, আর এই গ্রুপটার নাম হচ্ছে অ্যামাইড। তাহলে এটা এইভাবে চিন্তা করো যে ভাইয়া 3টা গ্রুপ থাকলে সেটার নাম হয় হচ্ছে প্রোপেন, আর এই যৌগটার নাম হচ্ছে অ্যামাইড। তাহলে দুইটাকে আমরা যদি জোড়া লাগাই দিই তাহলে এটা এইভাবে লেখা যায় যে প্রোপান্যামাইড। জাস্ট সন্ধি বিচ্ছেদ করে ভাঙলাম, এটাকে আবার জোড়া লাগাই দিলাম, প্রোপান্যামাইড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, প্রোপান্যামাইড। বুঝছো? 1 ডিগ্রি কিন্তু এত ইজি, 1 ডিগ্রি গুলো এরকমই হবে। তাহলে 4টা কার্বন যদি এখানে থাকতো বিউটানঅ্যামাইড, 5টা থাকলে পেন্টানঅ্যামাইড, 6টা থাকলে হেক্সানঅ্যামাইড, এইভাবে যাবে। ওকে, পরেরটায় যাই। যে এনটা আছে CONH2, মানে এটা হচ্ছে অ্যামাইড যৌগ। এই এন এর এক পাশে এই কার্বনটা যুক্ত, এখানে আবার আরেকটা আর গ্রুপ ডাইরেক্টলি যুক্ত, দ্যাট মিন্স 2 ডিগ্রি অ্যামাইড। কি করছিলাম অ্যামিনে, কি করছিলাম ঠিক সেমটা এখানে তুমি করো। সো এখানেও তোমাকে ওই যে অ্যামিন টাইপের গ্রুপটাকে একটু বক্সে নিয়ে নিতে হবে, আর এই যে পাশের কার্বনগুলোকে নাম্বারিং করে ফেলতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে এটাকে যদি আমি একটু ভাঙি, দেখো CH3CON, এন এর সাথে এক হাতে H যুক্ত, এক হাতে CH2 CH3 যুক্ত। তাহলে চিন্তা করো এইটা তো 1 নম্বরে, এই পুরো গ্রুপটা কোথায় যুক্ত? 1 নম্বরে, এই পুরো গ্রুপটা 1 নম্বরে, তাহলে 1। আর এই যে এই গ্রুপটার নাম কি ভাইয়া? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে ইথাইল, এই গ্রুপটার নাম হচ্ছে ইথাইল। ইথাইলটা যুক্ত এন এর সাথে, তাই এটার নাম হবে 1N ইথাইল। এতটুকু বুঝছো কিনা? 1N ইথাইল। আর এইটা 2টা কার্বন, তাহলে 1N ইথাইল ইথানামাইড, ইথেন আর অ্যামাইড, তাহলে ইথানামাইড H3 এইটা বাসায় একটু প্র্যাকটিস করবা, এই নামটা, এটা HW থাকলো। আচ্ছা ভাইরা, দেখো আমাদের প্রিভিয়াস যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করছি সেগুলোর উপর আমাদের যে বোর্ড এমসিকিউ এবং কলেজ এমসিকিউ গুলো আসছে সেগুলো আমরা এখন সলভ করব। সো প্রথমেই দেখো আমাদের কার্যকরী মূলকের যে অগ্রগণ্য ক্রম, আমি তোমাকে ওই যে একটা ছক লিখে, ছক টাইপের বলতে পারো, আমি হচ্ছে উপর থেকে নিচে লিখে দিছিলাম না, যে হচ্ছে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার। সো এইভাবে একটা ছক তোমাকে কিন্তু আমি লিখে দিছিলাম। সো তোমরা ওই ছকটা আবার একটু দেখো, দেখে এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজেরা একটু ট্রাই করো। দেখো এত ইজি ইজি কোশ্চেনই বোর্ডে আসছে, সো এইগুলো আমাদের পারতে হবে। দেখো প্রথমটা বলছে অগ্রগণ্য মূলক কোনটি। সো আমাদের কি কি আছে দেখো, NH2 মানে অ্যামিন আছে, তারপর COOH মানে এখানে আমাদের হচ্ছে অ্যাসিড মূলকটা আছে, CHO অ্যালডিহাইড আছে, তারপর কিটোন মূলক আছে। ভাইয়া অ্যাসিড থাকলে তোমার কি আর কোনো চিন্তা করা লাগবে? কিছুই চিন্তা করা লাগবে না। তার মানে আমাদের এই প্রথমটার অ্যান্সার হচ্ছে COOH। ঠিক আছে, সেকেন্ড যেটা আসছে দেখো, অধিক অগ্রাধিকার মূলক প্রাপ্ত কোনটি। সো আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি আসছে, যে এই যে এটা অধিক অগ্রাধিকার প্রাপ্ত মূলক কোনটি। এখন আসে কি কিটোন, তারপর আছে সালফোনিক অ্যাসিড, তারপর আছে অ্যালডিহাইড, তারপর আছে অ্যালকোহল। এটা আশা করি তোমরাই বলতে পারবা। সো ভাইয়া দেখো এখানে আমাদের অ্যাসিড জাতীয় কিছু থাকলেই ওটা কার্যকরী মূলকের উপরের দিকে থাকবে। সো আমাদের এখানে কার্বক্সিলিক অ্যাসিড নাই, কিন্তু আছে আবার কি সালফোনিক অ্যাসিড, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, সো নেক্সটটায় যাই। নেক্সট আমাদের বলছে যে নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি। আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় মেডিকেল বলে এই কোশ্চেনটা এক্সট্রা করে বলে দিছিলাম যে নাইট্রাইলটা একটু এক্সট্রা করে মনে রাখবা। আমরা সায়ানো জানি না, সিএন, এই যে সায়ানো এই জিনিসটাই কিন্তু আর একটা নাম হচ্ছে নাইট্রাইল। তাহলে দেখো তো সায়ানো কোথায় আছে, এই যে খ নাম্বারে আছে। সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। সো সেম কোশ্চেন দেখো আবার যদি আমরা দেখি, নাইট্রাইলের আরেকটা কোশ্চেন আছে, এই যে নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলকটি বিদ্যমান। নাইট্রাইল মানে কি সিএন থাকতে হবে, কি থাকতে হবে? সিএন থাকতে হবে। তাহলে দেখো কোন যৌগের মধ্যে সিএন আছে, এটা NH2 নাই, এটাই NO2 নাই, এটাই সিএন আছে, দ্যাটস মিন আমার অ্যান্সার কি হবে ভাইয়া? এটা হবে সি নাম্বার। এটা কই আসছে? কুমিল্লা বোর্ড 22-এ আসছে। তারপর আবার আসছে অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি। অ্যামাইড জিনিসটা কি ভাইয়া? অ্যামাইড জিনিসটা হচ্ছে অ্যাসিডের জাতক। অ্যাসিড কি ছিল? এরকম ছিল না COOH। আমি বলছিলাম অ্যাসিডের জাতকে CO তো কমন থাকবে। দেখো তো CO কমন আছে কয়টাই? CO কমন আছে জাস্ট হচ্ছে
দুইটাই, এটাও নাই এটাও নাই, তাহলে বাদ। এখন অ্যামাইড মানে কি বলছিলাম CONH2, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো এইগুলো মোটামুটি আমার হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম, এগুলো হচ্ছে এগুলো কাভার করে। এখন আসো আমরা ডিগ্রি জাতীয় কিছু জিনিস দেখব। আমি তোমাকে অ্যামিনের নামকরণ করানোর সময় ডিগ্রি পড়াইছি, বলছিলাম যে অ্যামিনের নাইট্রোজেনের সাথে যে কয়টা আর গ্রুপ ডিরেক্টলি অ্যাটাচ থাকবে তা সেটা হচ্ছে তত ডিগ্রি। দেখো অ্যামিনের 3টা হাত ছিল, এখানে নাইট্রোজেনের 3টা হাত, তাহলে 2টা আর হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচ ছিল, তাই আমরা এটাকে বলতেছিলাম 2 ডিগ্রি অ্যামিন। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে এখন অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি করব? অ্যালকোহলের সাধারণ সংকেতটায় যাই, OH থাকবে, আর অর্গানিক কেমিস্ট্রি মানে অবভিয়াসলি কার্বন থাকবে। কার্বনের একটা হাত পূরণ হয়েছে, তাহলে ফাঁকা আছে কয়টা হাত ভাইয়া? ফাঁকা আছে 3টা হাত। এখন বলছে আমাকে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি মানে কি? আমার 2 হাতে 8 থাকবে আর 1 হাতে হচ্ছে হাইড্রোজেন থাকবে, তো 2 হাত যেখানে ফাঁকা আছে ওইটাই হবে আমার অ্যান্সার। তাহলে দেখো আমার হচ্ছে আমি যদি গ নাম্বারে দিই আমার 3টা হাতই ফাঁকা, তার মানে ওরা বোঝাচ্ছে 3টা হাতে আর, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা অ্যান্সার হবে না। এইখানে দেখো ঘ নাম্বারে আমার একটা হাত ফাঁকা, দ্যাটস মিন এখানে একটা, এটা 1 ডিগ্রি, এটাও না, আমার 2 ডিগ্রি। তাহলে কোনটা? এই যে OH আছে, C আছে, 1 হাতে হাইড্রোজেন আর 2 হাতে, তাইলে আমি এখানে আর বসাই দিতে পারি। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো ডিগ্রিগুলো বোঝা ইম্পর্টেন্ট, দিনাজপুর বোর্ড 22 কোশ্চিনটা এসেছিল। সো এগুলো মোটামুটি আমাদের শেষ। তাহলে প্রথম থেকে আমরা যেগুলো করলাম সেগুলো হচ্ছে আমাদের কার্যকরী মূলক থেকে আসছে। সো কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমর ওই অংশটা আর নামকরণের যে পার্টটা যদি ভালো করে বুঝো, এটা তুমি খুব ইজিলি পারবা। এবার আসো নেক্সট কি কি কোশ্চিন আসছে। এই যে এটা একটু বাইরে থেকে তোমাদের দেখা লাগবে। অ্যালাইল অ্যালকোহল এটা কোনটি? কখনো আসে অ্যালাইল অ্যালকোহল, কখনো আসে অ্যালাইল আয়োডাইড। সো এই টাইপের যদি আসে, তো আমাদের সব থেকে ভালো একটা সিস্টেম হচ্ছে বা অ্যালাইল জিনিসটা কি এটার সংকেত একটু আগে জেনে আসা। অ্যালাইল, অ্যালাইল জিনিসটা হচ্ছে এটার সংকেতটা একটু মনে রাখবা যে CH2 ডাবল বন্ড CH2, এইটা হচ্ছে আমার অ্যালাইল। এই জিনিসটাকে কি বলা হয়? অ্যালাইল। এখন আমাকে যদি বলে অ্যালাইল অ্যালকোহল, বলো তো অ্যালাইল অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে এখানে OH যুক্ত করে দিবা জাস্ট, তার মানে এই জিনিসটা কি হবে? CH2 ডাবল বন্ড CH2, এটা তো অ্যালাইল, আর অ্যালাইল অ্যালকোহল মানে OH। যদি আমাকে বলতো আয়োডাইড, তাহলে আমরা কি লিখতাম? CH2 ডাবল বন্ড CH2 আয়োডিন। সো এটা হচ্ছে আয়োডাইড, এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে দেখো এই জিনিসটা কই আছে ভাইয়া? এই জিনিসটা গ নাম্বারে আছে। সো এটাই হচ্ছে আমার আনসার। ওকে, সো নেক্সটে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে? কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম চাক্রিক যৌগ, বিষম মানে কি আমি আবার একটু মনে করাই দিই। দেখো অর্গানিক কেমিস্ট্রি মানে কি? কার্বনের ঘরবাড়ি, কার্বনের সংসার। এখন এই জায়গায় যদি কার্বন বাদে চক্রে অন্য কেউ ঢুকে পড়ে, তখন সেটাকে বলবো বিষম চাক্রিক। তাহলে দেখো চাক্রিক প্রোপেন, প্রোপেন জিনিসটা কি? জাস্ট এরকম, এই যে প্রোপেন এটা। তারপর বেনজিন, বেনজিন জিনিসটা কি? সব কোনায় কিছুই আমরা লিখি না, কোনায় কিছুই লিখো না মানে কি ভাইয়া? সবই কার্বন। সাইক্লোবিউটাডাইন, এটা তোমার যদি তোমার মনে হয় যে ভাইয়া এই জিনিসটা আমার একটু বুঝতে ঝামেলা হচ্ছে, তাহলে আমরা একটু কাজ করি। দেখো বিউটা আছে, তার মানে বিউটা মানে কি? 4টা কার্বন। সাইক্লো মানে এই যে একটা চতুর্ভুজ, দেখো এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা কার্বন। বিউটা ডাইন মানে 2টা হচ্ছে ডাবল বন্ড, তাহলে এইখানে 2টা ডাবল বন্ড। তার মানে এই জায়গায়ও ভাইয়া সব জায়গায় কোনায় কিছুই লিখছো না মানে কার্বন আছে, কোনায় কিছু না লিখা মানে কি? কার্বন আছে। কিন্তু ফিউরানের সঙ্গে তোমরা কিন্তু শিখে আসছো। ফিউরান এমন ছিল ভাইয়া, এরকম ছিল যে এখানে এরকম অক্সিজেন ছিল, এইখানে এরকম অক্সিজেন ছিল, তারপর এরকম ছিল, এই যে ডাবল বন্ড ছিল, এই হচ্ছে ফিউরান। দেখো চক্রে একটা জায়গায় অক্সিজেন ঢুকে পড়ছে, চক্রে কার্বন নাই অক্সিজেন, তার মানে বিষম, তার মানে এটা ফিউরান হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে বলছে কোনটি হাইড্রোকার্বন? চিনি, চিনির সংকেতে তুমি দেখবা এখানে C12H22O11 আছে। পিভিসির সংকেতে আমাদের যে পলিভিনাইল ক্লোরাইড যেটা আসে সেটার সংকেত হচ্ছে এরকম যে CH2 ডাবল বন্ড CHCl। সো এখানেও দেখো একটা এক্সট্রা জিনিস ক্লোরিন ঢুকছে। ঠিক আছে, ক্লোরিন ঢুকছে। সো তারপর সেলুলোজেও আমাদের অক্সিজেন ঢুকে পড়ে। কিন্তু পেট্রল, পেট্রল হচ্ছে হাইড্রোকার্বনের থেকেই তৈরি হয়, দ্যাটস মিন এটা হাইড্রোকার্বন হবে কি? পেট্রল। ঠিক আছে, তার মানে হাইড্রোকার্বন মানে কি? জাস্ট কার্বন এবং হাইড্রোজেনের অংশটা থাকবে এখানে। সো আমার অ্যান্সার হবে কি? পেট্রল। এখন এই কোশ্চেনটা বাইরের থেকে আমি রাখছি, তাও দেখো লিকুইড পেট্রোলিয়াম গ্যাসে অর্থাৎ এলপিজি সিলিন্ডারে আমাদের বলছে কোন গ্যাস সমূহের মিশ্রণ থাকে। এলপিজি গ্যাস যেটা, এটা হচ্ছে আমাদের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এখানে 2টা গ্যাসের মিশ্রণ থাকে, একটা হচ্ছে কার্বন
কার্বন 3 আর একটা হচ্ছে কার্বন 4। কার্বন 3 হলে এটাকে বলা হয় প্রোপেন, 4 হলে বিউটেন। সো এটাই হবে আমার অ্যান্সার। সো এইগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন মনে হয় এই দুটা মনে হয় লাস্টের দিকে চলে আসতেছে আমরা। সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। মানে প্রথম কথা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয়। ভাই আমি ক নাম্বার তোমাকে করাইছি, এটা কিন্তু অ্যারোমেটিক। খ নাম্বার আমি তোমাকে করাইছি, দেখো তো এইটা একটু মিলাই দেখো, 1 2 3 4, 1 2 3 4, এটাও তুমি একটু মিলাই দেখো। গ নাম্বারে এসে দেখো যে আমাদের এখানে 1 2 আছে, 2। তাহলে আমরা যদি এখানে লিখি 4n + 2 = দুইটা পাই বন্ধন মানে 4, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের n এর ভ্যালু হচ্ছে কত, 4 - 2/4, মানে 2/4, মানে এটা আসে হচ্ছে ভাইয়া হাফ। এখন হাকেল নাম্বার বলছিল যে ভগ্নাংশ হইতে পারে না, কিন্তু এখানে আমার ভগ্নাংশ আসছে, তাহলে এইটাই আমার অ্যারোমেটিক যৌগ নয়, এটাই আমার অ্যান্সার। তার মানে একটু আগে এটার নাম শিখছো যে এই যৌগটা 4টা কার্বন, দেখো 4টা কোনা, তার মানে এটা কি বিউট, আর এটা একটা সাইক্লো যৌগ চাকরিক, তাহলে সাইক্লো, আর এখানে 2টা ইন আছে, তার মানে এটা সাইক্লো বিউটাডাইন। এই যে এই জিনিসটাই তুমি এই যে এখানে দেখে আসছো, এটা অ্যারোমেটিক যৌগ নয়, ঠিক আছে। সো গেল। তারপর আসো অ্যানথ্রাসিন যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত। ভাইয়া তোমরা যদি ক্লাসটা আবার একটু ফলো করো, যে অ্যানথ্রাসিন মানে কি 3টা বেনজিন রিং ছিল আমার, এরকম যে 3টা বেনজিন রিং আমরা হচ্ছে এখানে অ্যানথ্রাসিন যৌগে দিয়েছিলাম, 3টা বেনজিন রিং। সো 3টা বেনজিন রিং যদি আমরা দিই, এখানে এরকম ভাবে পাই ইলেকট্রনগুলো ছিল, পাই বন্ধনগুলো ছিল। আচ্ছা দেখো এখানে 3 আর 2 5 আর 2 7, মানে 4n + 2 = আসে 7 × 2 = 14টা ইলেকট্রন। এই যে 4n + 2 = যত আসে এটাকে আমরা বলি হাকেল নাম্বার বা তার পাই ইলেকট্রনের সংখ্যা। তাহলে অ্যানথ্রাসিন যৌগে পাই ইলেকট্রনের সংখ্যা কত ভাইয়া, 14। বোঝা গেছে। আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করে গেলাম যে ন্যাপথালিন যৌগে, ন্যাপথালিন এই যৌগের মধ্যে আমাদের পাই ইলেকট্রনের সংখ্যা কত বা হাকেল নাম্বার কত, পাই ইলেকট্রন সংখ্যা কত, এইটা অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে অ্যান্সার দিবা, ঠিক আছে। ওকে, সো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের কিছু যৌগের নাম আইইউপিএসি নাম করতে হবে। সো দেখো আমরা কিন্তু এগুলো অনেক শিখছি। এই যে একটা যৌগ সিম্পলিস্ট যৌগ দেওয়া আছে একটা, সো এই যৌগের যদি আমরা ফার্স্টে নাম্বারিং করি, প্রথমে আমাদের কি খুঁজে বের করতে হয়, বলছিলাম যে আমাদের অগ্রগণ্য ক্রম দাদা খুঁজে বের করতে হয়। তাহলে এই যে COO এটা আমার দাদা, তাহলে এইখান থেকে আমার নাম্বারিং শুরু করতে হয়, ঠিক আছে। তাহলে 1 2 3 4 নাম্বারিং করে ফেললাম। সো নাম্বারিং করার পরে আমি দেখছো এখানে আমার কি ডাবল বন্ড আছে, আর এই শিকলটা কত দূর পর্যন্ত গেছে ভাইয়া, 4 নম্বর পর্যন্ত হয়েছে। এখানে আমার কোনো ওই যে লুল বলছিলাম না, ওই লুল কিন্তু নেই, তার মানে লুল নেই, তাহলে নামকরণ শুরু হবে কি, নামকরণ শুরু হবে ওই যে কার্বন শিকলের নাম্বারিং। কার্বন শিকল তাহলে কত, 1 2 3 4, 4টা বললে তাহলে কি বলবো, বিউট, ঠিক আছে। 4টা বললে কি বলবো, বিউট। ওকে, এরপরে কি এখানে ডাবল বন্ড আছে, মানে কি তোমার সেই চাচাও আছে, তাহলে বিউট 2 ইন 2 নম্বরে আছে, তাহলে বিউট 2 ইন, আর হচ্ছে দাদা কই আছে, একে আছে, তাহলে বিউট 2 ইন, একে হচ্ছে দাদা আছে 1 ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। এটা এখন কই আছে দেখো তো, এটা এখন বিউট 1 ইন, এটা না, এটা হবে না, বিউট 2 ইন 2 ওইক অ্যাসিড, এটাও হবে না, বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড। সো গ নাম্বার হবে আমার অ্যান্সার। ওকে, সো আশা করি এগুলো খুবই ইজিলি বুঝতে পারছো। দেখো রিসেন্ট কোশ্চেন, যশোর বোর্ড 23-এ আসছে। ওকে, সো নেক্সটে যাই। এই যে যৌগটা দিছে, এই যৌগটার নামকরণ করতে বলছে। সো এই যৌগটা যদি আমি দেখি 1 2 3 4 5, এই হচ্ছে আমার এখানে হচ্ছে যৌগটা। সো যৌগটায় তুমি দেখছো একটা ডাবল বন্ড আছে, একটা লুল আছে। সো আমরা এই দিক থেকে যদি নাম্বারিং করি বাম সাইড থেকে, তাহলে এটাকে বলতে পারো 1 2 3 4 5। তার মানে দেখো ডাবল বন্ড আর মিথাইল গ্রুপের মধ্যে ডাবল বন্ড অবভিয়াসলি আমার প্রায়োরিটি লিস্টের আগে থাকবে, কিন্তু তুমি এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড পাচ্ছ 3-এ, আর তুমি যদি ডান সাইড থেকে নাম্বারিং করো তাহলে পাচ্ছ 1 2 3 4 5, তখন ডাবল বন্ড পাচ্ছ 2-এ। তাহলে তুমি অবভিয়াসলি ভাইয়া কোন দিক থেকে নাম্বারিং করবা, অবভিয়াসলি তুমি ডান সাইড থেকে নাম্বারিং করবা। তাহলে এইটা হচ্ছে আমার মেইন শিকল, মেইন শিকল, মেইন শিকলের বাইরে যারা ওইটাই হচ্ছে আমার লুল বা প্রতিস্থাপক। তাহলে লুল কোথায় আছে, 4, তাহলে আমার নাম কি হবে, 4 মিথাইল, 4 মিথাইল, 4 মিথাইল হবে। ওকে, ঠিক আছে। তারপরে লুলের পরে কি বাপ কার্বন শিকলের নাম্বারিং, তাহলে হচ্ছে 4 মিথাইল, তারপর 4 মিথাইল পেন্ট, 4 মিথাইল পেন্ট, পেন্ট, তারপর চাচা, চাচা আছে কোথায়, 2-এ, তাহলে পেন্ট 2 ইন। সো এই হচ্ছে আমার
নামকরণ। তাহলে এটা এখন কই আছে ভাইয়া? এটা আমরা যদি দেখি 4 মিথাইল পেন্টুইন, এটা ক নাম্বারে আছে। ওকে, সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তুমি কিন্তু এটা দাগায় ফেলতে পারো ঘ নাম্বার, এটা কিন্তু হবে না। 4 মিথাইল পেন্টিন, 4 মিথাইল পেন্টিন কেন হবে না? কারণ দেখো আমার ডাবল বন্ড 2 এ আছে, সো অবভিয়াসলি তোমাকে হচ্ছে পজিশনটা বলে দিতে হবে। সো এটা কিন্তু অ্যান্সার হবে না, ভালো করে খেয়াল করে। এটা চট্টগ্রাম বোর্ড 22-এর কোশ্চেন। এখন আসো, এই কোশ্চেনটা হয়তো তোমাদের হচ্ছে বোর্ডে আসে নাই, কিন্তু আমি এটাকে রাখছি তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য, যে তুমি এতদিন নামকরণ শিখছো, নামকরণ কিভাবে শিখছো? একটা যৌগ দেওয়া ছিল, যৌগ থেকে নাম বলতে বলছে, এবার তোমাকে নাম বলে দিছে, এবার যৌগের স্ট্রাকচার বের করতে বলছে। তো এটা কিভাবে করব? আমাকে বলছে 4 মিথাইল পেন্টুইন 1 অল, 4 মিথাইল পেন্টুইন 1 অল, তার মানে এই জায়গায় 1 অল তোমাকে আগে বুঝতে হবে। অল মানে কি? OH, OH এখানে গ্রুপ একটা আছে। 2 ইন, ইন মানে ডাবল বন্ড আছে। আর মিথাইল মানে কি? এই যে 4 মিথাইল বলছে মানে একটা লুল আছে, CH3 আছে। সো এই হচ্ছে তোমার যদি অবস্থা হয়, তাহলে বলো তো সবচেয়ে বেশি অগ্রগণ্য ক্রমে আগে কে? আগে হচ্ছে আমার OH, তাহলে OH-টাকে তোমাকে খুঁজে বের করতে হবে, এটাকে অবভিয়াসলি একে দিতে হবে। তাহলে OH একে, আর পেন্টুইন মানে অর্থাৎ তোমাকে দ্বিবন্ধনটা 2-এ থাকতে হবে। এই জায়গায় যদি খেয়াল করি প্রথম যৌগটা, হ্যাঁ OH 1 নাম্বারে আছে, দ্বিবন্ধনও 2 নাম্বারে আছে। আবার আমরা দেখতেছি যে ভাইয়া 1 2, আমি একটু এটা দিয়ে দেখাই, 1 2 3 4 5ই আছে, কিন্তু আমার 4 মিথাইল অংশটা কই? এটা তো ব্রাঞ্চ আকারে থাকবে, তাইলে এটা আমার অ্যান্সার হবে না। আমি যদি আমার সেকেন্ডটায় যাই, সেকেন্ডটায় আমার কি আছে? হ্যাঁ ভাইয়া OH একে আছে, তারপরে এটা আমার 1 2 3 আছে হচ্ছে আমার কি? তাহলে OH যেদিকে সেদিক থেকে তো নাম্বারিং হবে। 3 আছে হচ্ছে আমার ডাবল বন্ড, আমার কিন্তু এখানে 2 বলছিল ডাবল বন্ডটা, দ্যাটস মিন এইটাও আমার অ্যান্সার হবে না। আমি যদি গ নাম্বারে যাই, তাহলে এটা কি হবে ভাইয়া? এটাই তো আমার OH কই আছে ভাই? OH একে থাকার কথা, OH এখন এদিক থেকে নাম্বারিং করলে 2 আছে, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। তাহলে আমার অ্যান্সার ঘ নাম্বার হবে, বুঝতে পারতেছি, কিন্তু এটার আমি একটু দেখাই ভেঙে। তাহলে আমি এটাকে OH দিলাম, তারপর এটাকে হচ্ছে CH2 দিলাম, এটাকে CH দিলাম, তারপরে ডাবল বন্ড। তার মানে দেখো OH আছে, এটা 1 এটা 2, দেখো 2 হচ্ছে আমার ইন আছে, এই যে 2 আমার হচ্ছে ইন আছে, আর 1 OH আছে। আর আমরা যদি দেখি এটাকে যদি আমরা ভেঙে লিখি, এটা কি আছে? HC, তারপর HC, দেখো 4টা কার্বন হয়ে গেছে, এটা 3 এটা 4। আর আমি বলছিলাম প্রান্তে যদি এরকম CH3 ডাবল থাকে, তাহলে তোমার কাজ কি? একটাকে মেইন শিকলে অ্যাড করা আর আরেকটাকে পাশের কার্বনে উঠাই দেওয়া। তাহলে দেখো তোমার এখন মিলে গেছে। তাহলে এই যে 4, 4-এ আছে মিথাইল, 4 মিথাইল, পুরো শিকলটার দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে পেন্ট। 2 নাম্বারে ইন আছে, পেন্ট 2 ইন। 1 নাম্বারে অল আছে, 1 অল। ঠিক আছে? সো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই রকম যদি আমার কখনো আসে যে উল্টা করে সংকেত বের করা, আমরা সেটাও পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আর লাস্টে একটা জিনিস আমি তোমাদের জন্য রেখে দিলাম, সব করে দিলে তো আর হয় না ভাইয়া। তাহলে এইটা হচ্ছে তোমরা বাসায় HW করবা, HW করে প্রত্যেকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে নোট সহ সাবমিট করবা। নোট সহ সাবমিট যদি আমি পাই 10 থেকে 12 জন 15 জন, আমাদের গ্রুপে কতজন মেম্বার ভাইয়া? 450 প্লাস মেম্বার। সো আমি তোমাদের জাস্ট রিকোয়ারমেন্ট দিচ্ছি, এই HW-টা করে 10 থেকে 12 জন সাবমিট করবা, আর পুরো নোটটা আমি যেন 50 প্লাস নোট কেমিস্ট্রিওয়ালা গ্রুপে পাই, তাইলে আমি নেক্সট ক্লাস দিব, নাইলে আমি ক্লাস আবার 2 দিন পরে দিব। ভাইয়া এইসব ব্যাপারে খুবই ডেডিকেটেড থাকি, ঠিক আছে, কিন্তু ভাইয়া এইসব ব্যাপারেও খুবই সিনসিয়ার, যে আমি তোমাদের জন্য ক্লাস দিয়ে যাব, কিন্তু তোমরা ক্লাস করবা না, আলটিমেটলি পরীক্ষায় পারবা না, তখন আমার কি খারাপ লাগবে যে ভাইয়া তোমাদেরকে কেন আমি কমিটমেন্টে আবদ্ধ করে আদায় করে নিতে পারি নাই। সো আমি হচ্ছে আদায় করে নিব। তোমরা 50 প্লাস নোট, আমি তো 450 জনের থেকে মাত্র 50 প্লাস চাইছি, 450 পাইলে তো আলহামদুলিল্লাহ। সো 50 প্লাস নোট তুমি আমাকে দিবা, আমি নেক্সট ক্লাস তোমাকে দিয়ে দিব। ওকে, সো ক্লাসটা কেমন লাগছে সবকিছু জানাবা। ক্লাসটা হচ্ছে #CW কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমরা একটা হ্যাশট্যাগ ইউজ করবা, আমি প্রথম দিন বলে একটু বলে দিচ্ছি। হ্যাশট্যাগটা হচ্ছে দ্য অর্গানিক কেমিস্ট্রি হ্যাশট্যাগ, তুমি হচ্ছে CW দ্য অর্গানিক কেমিস্ট্রি বস, হ্যাঁ, এই হ্যাশট্যাগটা ইউজ করবা। আচ্ছা, হ্যাশট্যাগটা এক লাইনে হবে, তো এক লাইনে করবা, ঠিক আছে? #CW দ্য অর্গানিক কেমিস্ট্রি বস, বড় একটা হ্যাশট্যাগটা ইউজ করে
তুমি হচ্ছে নোটটা সাবমিট করবা। আর এইটা তোমাদের HW আমি দিয়ে দিলাম, আশা করি তোমরা প্রত্যেকে পারবা। সো ভাইয়া এই ছিল আমাদের ফার্স্ট লেকচার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।